শাশ্বদা শুধু বললো যে ডান চোখ দিয়ে জল বের করবো না বা চোখ দিয়ে জল বের করবো। জাস্ট টাইমিংয়ে এলো, বা চোখ দিয়ে বলেছিল 1 ফোঁটা না 2 ফোঁটা বের করবো, বললো 1 ফোঁটা, 1 ফোঁটা জলই বের করলো। সেই দিনকে আমার অবস্থাটা খারাপ হয়ে গেল। আর মানে একজন সত্যিকারের পরিচালক সে কোনোদিনও তার মেরুদণ্ড বিক্রি করবে না বলে আমার মনে হয়। তো আমার এমন কি ফেস ভ্যালু যে আজকে টকবকে তুমি আমাকে নিয়ে ইন্টারভিউ করছো। আমার কেরিয়ারের শুরু থেকে যেমন লোকে প্রশংসাও করেছে এবং গায়ের রং চাপা কালো শ্যামবর্ণর জন্য এমন কথা শুনতে হয়েছে যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এসছিস, তোর গায়ের রং কালো, জানা গিয়ে হোসিয়ারি ব্যবসা কর, এই ইন্ডাস্ট্রি কিছু হওয়ার নেই। এই যেমন নেগেটিভ কথাও শুনেছি, অনেক কিছু পজিটিভ কথাও শুনেছি এবং আমি সহ্য করছিলাম। আমি খুব কাছের লোকের কাছ থেকে শুনতে পেয়েছিলাম যে আমাকে নাকি ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। আমরা যা পড়ি, গীতাতে যা পড়ি, সেগুলো অ্যাপ্লাই করতে গেলে তো আমাকে লোকে মেরে দেবে। তোমরাই আমাকে সম্মান দিচ্ছ, তোমরাই আমাকে জায়গায় দাঁড় করাচ্ছ, আবার তোমরাই আমাকে ডিকটেট করছো। এখানে শিল্প লোকে কম করছে, সারভাইভ করছে, সারভাইভ। তাই ভালো ভালো অভিনেতারা টেলিভিশনে আছেন, সিনেমার জগতে নেই। আর দাদাকে খুশি না করতে গেলে যে ট্যাগগুলোর কথা বলছিলে, আন্ডার রেটেড, ব্ল্যাক লিস্টেড, হ্যাঁ, এই ট্যাগগুলো পড়ে যাবে। আমি আর প্রদীপ ধর 4 টাকার ভাত কিনে ভাগ করে নুন দিয়ে খাচ্ছি, আর প্রদীপ ধর কাঁদতে কাঁদতে বলছি যে ভাবনা ভাই আমরা মাংস দিয়ে ভাত খাচ্ছি। আমার জামা কাপড় আমাকে খুলে সব ল্যাংটো করে দিয়েছে, আমার হারাবার কিচ্ছু নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকবক। আমি রয়েছি তোমাদের সঙ্গে স্বরলিপি। এটা আমাদের প্রথম এপিসোড, তাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে আগে ভাগে করে নাও। আর আজকে আমাদের সঙ্গে গেস্ট কে আছে? সারপ্রাইজ, চলো দেখে নাও। আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে রয়েছে প্রসূনদা। কেমন আছো? নমস্কার টকবকের সমস্ত অডিয়েন্সকে। ভালো আছি, খুবই ভালো আছি। মানে আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি এখন, কলকাতার পরিস্থিতি বা আমাদের রাজ্যের যে পরিস্থিতি, সেটা সত্যি মানে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেখানে আমরা বিভিন্ন রকমভাবে কাজ করছি, তুমিও কাজ করছো। মানে এই পরিস্থিতি কিভাবে কি সুরাহা হতে পারে? সুরাহা আমরা তো স্বপ্ন দেখতে পারি, এর থেকে তো আর বেশি কিছু করতে পারি না। আশাবাদী আমরা, যেহেতু অভিনেতা এবং যেহেতু প্রত্যেকটা চরিত্রে আমাদের অভিনয় করতে হয় এবং প্রত্যেকটা চরিত্র নিয়ে আমরা খুব আশাবাদী থাকি এবং তার জন্য নিজেদের প্রস্তুতি সামলাই। তেমনি আমার মনে হয় যে আমাদের কাজটা যেরকম এন্টারটেনমেন্ট ফিল্ডে, ফলে এখন বর্তমান পরিস্থিতি যেখানে আছে বা যারা আছেন সামনে পেছনে ডাইনে বায়ে, আমার মনে হয় যে তাদেরও একটু এই বিষয়টাকে নিয়ে একটু নাড়াঘাটা করা উচিত। বিষয়টাকে যাতে না এরকম হয়, বা যা চলছে যে অগ্নিগর্ভ অবস্থা এখন চারদিকে চলছে, বিশেষ করে আমাদের এখানে কলকাতাতে এবং আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে, এই বিষয়টাকে নিয়ে আমার মনে হয় যে এর তো ডেফিনেটলি একটা সলিউশনে আসা উচিত এবং যত তাড়াতাড়ি আসা উচিত সেটা আমাদের পক্ষে খুব মঙ্গল। কারণ দেশ যদি শান্ত হয়, জনগণ যদি শান্ত হয়, তবেই তারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আসবে এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড দেখবে। ফলে আমরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পরিস্থিতির সঙ্গে কম বেশি কিন্তু জড়িয়ে রয়েছি। বাট আমরা আশাবাদী আমাদের অভিনয়ের জায়গা থেকে, এবং আমরা সবাই যারা আছেন এখানকার জনগণ, আমিও তো তাদেরই একজন প্রতিনিধি, আমিও খুব আশাবাদী যে নিশ্চয়ই একটা কোনো সুরাহা হবে এবং মানুষ আবার নতুন করে কোনো স্বপ্ন দেখবে। একদমই প্রসূনদা। মানে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে এই সময়ে যারা মানে বড় হচ্ছে, তার থেকে তো আমাদের ছোটবেলাটা অনেক অন্য রকম ছিল, তাই না? তোমার ছোটবেলা সম্পর্কে যদি আমাদের কিছু বলো, কেমন ছিল তোমার ছোটবেলা? বিভিন্ন রকম, মানে কি হয়, এটা না সার্কেলের মতো, যুগের মতো আর কি। মানে আমি আমাদের সিনিয়র দাদুদের মুখে শুনেছি যে আমাদের সময় কীরকম ছিল, বাবাদের মুখে শুনেছি আমাদের সময় কীরকম ছিল, আমার দাদাদের মুখে শুনেছি আমাদের সময়, এখন আমরা বলছি আমাদের সময়। এখন যে জেনারেশন আসছে তারাও বড় হয়ে গিয়ে বলবে আমাদের সময়। তো সময় খুব একটা মজার জিনিস, অদ্ভুত জিনিস। এই যে চারিদিকে যে পরিস্থিতি চলছে, সেটা কি সে সময় ছিল না? ছিল। তারপরে কি আবার নতুন করে কিছু একটা হয়নি? আবার হয়েছে। তো এই সময়ে আমরা সবাই ভেসে চলেছি। তবে আমি যখন বড় হয়েছি, আমার ছোটোবেলাটা যেরকমভাবে কেটেছে সেটা খুব মজার। মানে যেহেতু মফস্বল গ্রামের ছেলে, পুকুরে কেটেছে, সাঁতার কেটে, খেজুর গাছে উঠেছি, নারকেল গাছে উঠেছি, মাঠে ঘুড়ি ধরতে ছুটে বেরিয়েছি,
তারপরে একটা কথা আছে না, খেপে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, মাঠ, সংস্কৃতি, স্কাউটিং করতাম আমি, রক ক্লাইম্বিং, প্যারাসেলিং, অনেক বেশি মাটির সঙ্গে ছিলাম, অনেক বেশি মাটির কাছে ছিলাম, কারণ তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন ওই অপশানটা ছিল না যে কি করব, চল একটা ভালো করে গল্প শুনি, বা শনিবারের বারবেলা শুনি, বা রেডিও শুনি, এই সমস্ত কিছু ছিল, বা ঠাকুরদা ঠাকুমার কাছে গিয়ে দুপুরবেলা গিয়ে গল্প শুনতাম। তো এখন সেই কমিউনিকেশনও বদলেছে, মোবাইল আসার ফলে একই ঘরে বসে চারটে মানুষের সঙ্গে কথা বলে না। তো এটা কিন্তু সময়, হয়তো এই জেনারেশন যখন বড় হবে তখন তারা বলবে যে তুই ভাব, আমরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতাম না, এখন দেখ সবাই সবার সঙ্গে কথা বলে। এটাও হতে পারে, বাট আমার ছোটবেলাটা খুব ওই হেসে খেলে মজা করে, ক্রিকেট খেলে, সব পেয়েছির আসর, স্কাউটিং, রক, হ্যাঁ সব পেয়েছির আসর, মণিমালা, ঠিক আছে। বিশেষ করে স্কাউটিং আমাকে ছোট থেকে আমাকে সেলফ ডিপেন্ডেন্ট করতে শিখিয়েছে। আমার মনে হয় যে এই জেনারেশনে প্রত্যেকটা বাচ্চার বা প্রত্যেকটা প্যারেন্টসের তাদের স্কাউটিংয়ের মতো একটা অর্গানাইজেশনসে দেওয়া উচিত। মানে যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের জেনে নেওয়া উচিত। কারণ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ছোট থেকেই শির দ্বারা যে সোজার কথাটা এখন হচ্ছে, তো সেই শির দ্বারা সোজাটা ছোট থেকেই তৈরি হয়। তো সেইটা স্কাউটিং এমন একটা অর্গানাইজেশন, আমি খুব ব্লেসড যে এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে ছিলাম, এবং তারা মানুষকে মিতব্যয়ী করতে শেখায়, ভালোবাসতে শেখায়, দয়ালু করতে শেখায়, অ্যানিম্যাল লাভার করতে শেখায়, তাদের লজ আছে। তো এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই গুরুজনদের সম্মান করা, মানে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমার লাইফটা ছোটবেলায় খুব হেসে খেলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কেটেছে আর কি। ঠিক এরকমই দাদা, আমাদের ছোটবেলা তোমাকে দেখে, তুমি যখন আমার সঙ্গে রয়েছো, মানে আমার সামনে আছো, সেই প্রেম আমার, চ্যালেঞ্জ, পরপর সব হিট কমার্শিয়াল ছবি, মানে প্রত্যেকটা চরিত্র এত প্রাণবন্ত, সেখানে সেই সময় স্ক্রিপ্ট, মিউজিক, মানে একেবারে ধুন্ধুমার কাণ্ড যাকে বলে, হল ফেটে পড়ছে। সেই জিনিসটা এখন মিসিং। তো আমাদের কি মানে মনে হয় না যে আমাদের ছবির ধারা যেমন বদলেছে, ছবির দর্শকও পাল্টেছে, সেই রকম কমার্শিয়াল, মানে সেই সময়ের যে ছবির ফ্লেভারটা কোথাও যেন মিসিং। মানে সেটা কি ফিরে এলে আবার দর্শক হলে যাবে? ডিপেন্ড করছে, কারণ মানুষের পালস তো আমার বোঝার ক্ষমতা নেই। তবে সময় বদলেছে, যোগ বদলেছে, এবং ছবি তৈরি করার ভাবনা বদলেছে। তার কারণ হচ্ছে, যখন এই ছবিগুলো, তুমি যে ছবিটার কথা বললে, সেই ছবিটা প্রেম আমার, সেই ছবিটা আমাদের কেরিয়ারের শুরুর দিকে ছবি, এবং মানুষ হই হই করে দেখেছে সেই ছবিটা, রাতারাতি আমরা খুব রেকগনাইজড হয়েছি অডিয়েন্সের কাছে। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সেই সময়ে আমাদের ওয়ার্ল্ড মুভি বা ইন্ডিয়ান মুভি সম্পর্কে আমাদের জানতে দেওয়া হতো না, বা আমরা জানতে পারতাম না, কারণ আমাদের হাতে সেই অপশানটা ছিল না। কারণ আমাদের হয় পড়াশোনা করতে হতো, ঠিক আছে, গদর, ফেলিনি এসব নিয়ে আমাদের জানতে হতো, সেই জানার জন্য আমাদের বিভিন্ন গুরুকুলে যেতে হতো, টিচারদের কাছে যেতে হতো, সেটা হতো। এখন পুরোটাই মোবাইল আসার পরে গুরুকুলটা গুগল হয়ে দাঁড়িয়েছে, ঠিক কথা, তাই তো? এবং তাতে কি হচ্ছে, মানুষ অনেক রকমের ছবি দেখতে পাচ্ছে। মানে আমি বিভিন্ন ইন্টারভিউতে বলি যে ধরো বাচ্চাদের ছবি বয় ইন এ স্ট্রাইপ পাজামা, তারপরে ধরো গুড বাই লেনিন, কিংবা ধরো রেড ভায়োলিন, এগুলো আমরা ফেস্টিভ্যালে দেখতাম, ঠিক আছে। তারপরে যখন নেটফ্লিক্স, অ্যামাজন, হটস্টার বা আরও যে সমস্ত বড় বড় বিখ্যাত ওটিটিরা এলেন, জিও বা যারা যারা এলেন, সেখানে আমরা শুরুতে দেখতে পেলাম যে 13 Reasons Why, তারপরে আমরা দেখতে পেলাম, আমরা নার্কোস দেখতে পেলাম, পাবলো এসকোবারকে দেখতে পারলাম, তারপর ব্রেকিং ব্যাড দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে সেই ফরম্যাটটা, যেটা আগেকার দিনের ফরম্যাটটা ছিল সিনেমার, সেই কি বলবো, দিলীপ বাবু, অমিতাভ বচ্চন স্যার, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, সলমান খান, আমি যদি একটু বাইরের দিকে তাকাই, বা আমাদের এখানেও যদি দেখি, বুম্বাদা, চিরঞ্জিতদা, তাপসদা বা মিঠুদা যারা ছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে না সিনেমা যেমন বদলেছে, তো সেই সময় যেমন ওনারাও নিজেরা বদলেছেন, আবার প্যারালেলি কিছু ধরনের অভিনেতারাও প্যারালেলি উঠে এসছেন, এবং সিনেমার ল্যাঙ্গুয়েজে বিজয় বার্মার মতো, রাজকুমার রায়ের মতো অভিনেতারা উঠে এসছেন। তো এটা কেন হয়েছে? ওই যে প্রেম আমার, চ্যালেঞ্জ, লেছক্কার ওই যে নস্টালজিয়াটা, সেই নস্টালজিয়াটার সঙ্গে সঙ্গে না সময়ের সঙ্গে সঙ্গে ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটে, সব কিছু বদলেছে। কারণ আজকে গ্রাম আর গ্রাম নেই, গ্রাম মফস্বল হয়ে গেছে,
মফস্বল হয়ে গেছে শহর। আমার বাড়ির সামনে, আমার বাড়ি হালি শহর, যেখানে মাটির রাস্তা ছিল সেটা পিচের রাস্তা হয়ে গেছে। যে গাছগুলো রাস্তাটাকে ঘিরে দাঁড়াতো সেই গাছগুলো এখন আর নেই, কর্পোরেট হয়ে গেছে। যে ছেলেটা আগে কলকাতায় বসে বা যে মেয়েটা কলকাতায় বসে কোনো একটা নামি ব্র্যান্ডেড কোনো জামা কাপড় কিনতে পারতো, আজকে মুর্শিদাবাদ বহরমপুরের ছেলেটা বা মেয়েটা বা খড়গপুর সে ছেলেটা বা মেয়েটা সেই একই জামা কিনতে পারে। তার কেনই এতগুলো কথা বলছি? কারণ মাধ্যম বদলাবে এবং সেই মাধ্যমের সঙ্গে সঙ্গে দর্শকও বদলাবে। কারণ আমার বাবারা যখন, আমরাও বলতাম যে আর একটা কি সপ্তপদী হতে পারে না, আর একটা কি হারানো সুর হতে পারে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যখন বদলেছে, তার ভৌগোলিক অবস্থান যখন বদলেছে এবং ইকোনমি, পয়সা যখন, মুদ্রা যখন বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু জিনিসও যখন বাড়ে, তো সমস্ত ফরম্যাটই বদলায়। আর কিছু জিনিস নস্টালজিক হয়ে থাকাই খুব ভালো। তাহলে কি হবে, সেই নস্টালজিক জিনিসটাকে যদি বারবার আমরা রিক্রিয়েট করতে যাই, তাহলে সোলটা হারাবে আর নতুন ক্রিয়েশনস কখনো তৈরি হবে না। কারণ একটা ইতিহাসের খাতা লেখার পরে আবার আর একটা খাতা লেখা হয়। কারণ আমাদের ছোটবেলায় মনে আছে সাথী সিনেমা প্রচণ্ড হিট করেছিল, ও বন্ধু তুমি শুনতে কি পাও, প্রচণ্ড হিট করেছিল। তারপরে আমরা যখন চিরদিনই তুমি যে আমার বা প্রেম আমার করলাম, সেটাও হিট করেছিল। এটা একটা নস্টালজিয়া পার্ট। তারপরে কি হলো, ইতিহাসের অধ্যায় বদলালো, ডিজিটাল এলো, মানুষের কাছে পরিষ্কার হলো, যে ছবিগুলোর কথা বলছিলাম। এখন আমরা সিনেমাও যেমন দেখি, বাংলা সিনেমা দেখি, হিন্দি সিনেমাও দেখি, কিন্তু প্যারালালি কিন্তু আমরা মোবাইলে সমস্ত ওটিটির যত একটা ফরম্যাট এসছে, ওয়েব সিরিজ, সেই ফরম্যাটগুলো আমরা দেখি। কিন্তু তখন আমাদের জানতে দেওয়া হতো না। তখন যদি আমাদের জানতে দেওয়া হতো, যে সময় আমাদের এই ধরো প্রেম আমার করেছি বা লে ছক্কা করেছি, ওয়ার্ল্ড মুভি সম্পর্কে অনেকে অত কিছু জানতাম না, সেই সময়টা যদি তখন আসতো, তখন কিন্তু ওই ছবিটাও কিন্তু অত বেশি গ্রহণযোগ্য হতো না। কিন্তু সময়টা তখন আসেনি, ওই সময় ওটাই সবচেয়ে বেশি ভালো ছবি। এরকম প্রচুর ছবি আছে, স্বপন সাহা, অঞ্জন চৌধুরীর, হরনাথ চক্রবর্তীর, যে ছবিগুলোকে আমরা দেখে বলি ওয়া, ওই ছবিগুলো কেন আর একবার হতে পারে না। বাট ওই ছবিগুলোকে যদি আবার রিক্রিয়েট করি, তাহলে নতুন করে কিছু ক্রিয়েট হবে না। হয়তো কিছু ভালো লাগবে। আমার মনে আছে আমাদের সবার পছন্দের ছবি শোলে, সেটাকে কালার করে আনা হয়েছিল। কিন্তু মানুষ না, একবার কোনো জিনিসকে ভালো লাগলে, 10 বার ভালো লাগলে আবার নতুন কিছু চায়। এটা মানুষের চাওয়া। তাই মানুষের চাওয়ার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে কিছু নস্টালজিয়া তৈরি হয়ে যায়। তো সেটাকে সেখানে শোকেস বন্দি করে রাখাটাই ভালো, তবে সেটার সেই মানটা থেকে, সেই মানটা বা মর্যাদাটা পাওয়া যায়। এই একদমই। প্রসন্নদা, এবার তোমার বিষয়ে আসি। তোমার শুরুটা মানে আমাদের কাছে, মানে আমাদের মতো অভিনেতাদের কাছে একটা ইন্সপিরেশন। তোমার প্রথম তুমি জুনিয়র আর্টিস্ট দিয়ে তোমার মানে ইন্ডাস্ট্রিতে ঢোকা, বলবো সেই ঢোকাটা কেমন ছিল? ঢোকাই বলবো আমি, ইন্ডাস্ট্রিতে ঢোকা। হ্যাঁ, তো না, আমার মানে এই যে তুমি প্রথমে যে কথাটা বললে না, সেটাই অবাক লাগছে, যে ইন্সপিরেশন। মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম কোনো কি বলবো, টক শোয়ে বসে থাকবো, টকবকে এটা হবে, আমাকে কেউ জিজ্ঞেস করবে, এটা আমি সিরিয়াসলি কোনোদিনও ভাবিনি। এটা সত্যি তো, মানে আমরা যারা নতুন অভিনয় করছি, মানে এটা আমার শুনে ভালো লাগছে, মানে সত্যি তাই, এটা আমার শুনে ভালো লাগছে। বাট লোকে যে আমাকে ভাবে যে এরকম, সেটা আমি এর আগেও কিছু টের পেয়েছি। মানে নিজেকে কোনোদিন আমি জাজ করিনি, অনেস্টলি বলছি। আমার অনেক বন্ধু ভাইরা বলেছে যে তুই নিজেকে জাজ করতে পারিস না। কারণ আমার জাজ করার কিছু নেই, আমি কাজ করতে এসেছি। এবার আমি কি ভালো করছি, কতটা খারাপ করছি, সেটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে চেষ্টা। চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই। কি শুনতে চাইছিলে বলো তুমি? বলতে যে তোমার যে জুনিয়র আর্টিস্ট দিয়ে তোমার প্রথম ইন্ডাস্ট্রিতে ঢোকা, একদম ঢোকা, এই শব্দটা খুব ভালোই বলেছো। তার কারণ হচ্ছে যে এই ছোট থেকে মফস্বলের ছেলে তো, আমি প্রথমে ভাবতাম যে আমি অভিনয় করলে কি করব, যাদের হাতের কাছে কিছু নেই। এখনো যারা আছেন, যারা শুনছেন বা যারা দেখছেন, যে যারা কুড়ে ঘরে বসে বা কোনো মফস্বল বা গ্রাম বাংলায় বসে ভাবছেন যে আমি অভিনেতা হব, কি করে অভিনেতা হব, কি করলে ভালো হয়, এর জন্য আমি প্রচুর দৌড়াদৌড়ি করেছি। মানে বিভিন্ন লোককে জিজ্ঞেস করেছি যে কী করলে কি করা যায়। কেউ বলেছে গ্রুপ থিয়েটার কর, কেউ বলছে এই কর সেই কর, এবার কোন গ্রুপ থিয়েটার ভালো, কোথায় কি হয়, এটার জন্য প্রচুর চাকি পিসিং হয়েছে আর কি। তোমাকে তো অনেক কিছু ফেস করতে হয়েছে, প্রচুর কিছু ফেস করতে হয়েছে। এরকম কিছু যদি আমাদের সাথে শেয়ার করো। মানে আমাকে যখন প্রথম একজন বললো, আমার এক বন্ধু বললো তুই অভিনেতা হবি, তাহলে থিয়েটার কর। হ্যাঁ, আমি থিয়েটারটা কি, থিয়েটার জানিস না? আরে নাটক 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 করে। আল্লাহ, আচ্ছা তাহলে কোথায় করবি? আরে
আমার বাড়ি হালিশহর, তার বেলঘড়িয়া বলে একটা জায়গা আছে। তো আমার বাড়ি থেকে স্টেশন থেকে প্রায় 10টা স্টেশন পড়ে। বেলঘড়িয়া আমার এক দাদা আছে, নাম মনে নেই, XYZ রতনদা বা কিছু একটা নাম, সে থিয়েটার করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তখন তো ফোনের অত ব্যাপার নেই, ল্যান্ডলাইন থেকে ফোন করে কোনো রকমে পেয়ে ওনার সঙ্গে আমি বেলঘড়িয়া স্টেশনে বা ওনার গেলাম, একটা স্কুলের মধ্যে উনি থিয়েটার করাচ্ছেন, আমি গেলাম, উনি আমাকে বললেন যে হ্যাঁ থিয়েটার করতে খুব ভালো কথা, থিয়েটার তো এরভাবে করলে হবে না, তোমাকে সাথে থাকতে হবে, তোমাকে আমাদের সঙ্গে থেকে থেকে থিয়েটার শিখতে হবে। হ্যাঁ ভালো কথা। তো বললো কালকে আমাদের বর্ধমানে শো আছে, তুমি চলে এসো বর্ধমানে। আমি বললাম কখন যাব? বললো তুমি 12টা 20 ট্রেন আমরা ধরবো, তুমি 12টা 20 ট্রেন ধরে চলে যাও। আনলাম কোন কম্পার্টমেন্টে? বললাম আমরা পেছনের কম্পার্টমেন্টে উঠবো। আনলাম আচ্ছা ঠিক আছে। তখন তো ফোন ছিল না, আমি পেছনের কম্পার্টমেন্টে উঠে কাউকেই দেখতে পাচ্ছি না। আমি বর্ধমান চলে গেছি, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছি হয়তো পরের ট্রেনে আসবে কি কিংবা আগের ট্রেনে আসবে। আমি প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছি যে আমি থিয়েটার দেখবো, থিয়েটার করব, এবং ফাইনালি ওরা আসেনি বা ওদের সঙ্গে কিছুই হয়নি। আমার খুব রাগ হয়েছিল সেদিনকে। আমি বর্ধমান থেকে প্রায় চোখ ছলছল অবস্থাতে বেরিয়েছিলাম, বলছিলাম এবার তো আমাকে থিয়েটারটা করতেই হবে। তো ওইটা করে ফাইনালি বলে না যে তোমার চ্যারিটি বিগিনস ফ্রম হোম, তোমার ঘরের মধ্যেই সব কিছু আছে, বাড়ির পাশেই সব কিছু আছে, তুমি দেখতে পাচ্ছ না? বাড়ির পাশে গঙ্গা থাকলে কেউ স্নান করে না? তো ফাইনালি এই করতে 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 আমি জানতে পারলাম যে হালিশহর আমার বাড়ি, ওখানেই একটি দল আছে ইউনিটি মালঞ্চ বলে। এবং আমি পরে ওদের সঙ্গে কাজ করতে গিয়ে জানতে পারলাম যে ইউনিটি মালঞ্চ একটা কত বড় দল, কত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা নতুন অভিনেতার জন্য। কাজ করতে শুরু করলাম, সেট বাওয়া থেকে শুরু করে থিয়েটারের সমস্ত কিছু করা। আর ইউনিটি মালঞ্চে দেবাশিস দা, বাবলুদা, যাদের অবদান না থাকলে আজকে আমি এখানে বসতে পারতাম না। দেবাশিস দা আমাকে জীবনে একটা কথা শিখিয়েছিল যে জীবনের নেশা আর পেশাকে এক করতে পারলে তার থেকে সুখী মানুষ আর কেউ হয় না। তো আমি আর নেশাকে এর পেশাকে এক করা কি বুঝতে পারিনি, কারণ থিয়েটারে তখন পয়সা ছিল না, কারণ আমরা আবেগে থিয়েটার করতাম। এবং আমার এখনো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখনো তো তাই, হ্যাঁ আমার সবচেয়ে ভালো লাগতো থিয়েটারে একজন কনিষ্ঠ সদস্য থাকবেন। যেহেতু আমরা প্রতিযোগিতামূলক থিয়েটার করতাম, একাঙ্ক নাটক, এবং সেখানে কম্পিটিশনে সারা পশ্চিমবাংলার বিভিন্ন বিভিন্ন জায়গায় উইদাউট টিকিট আমাদের যেতে হতো, এবং টিটিকে ম্যানেজ করে আমরা থিয়েটার করি, সমাজ চেতনার কাজ করি। টিটিরাও ভালো ছিলেন, মানে বুঝতেন, ওরা ছেড়ে দিতেন, কখনো কখনো একটু ফাইন করতেন যে 10 জন যাচ্ছ 4 জনের তো করো। তো সেই মানুষগুলোর ভালোবাসার জন্যই আমরা যেতে পারতাম, কম্পিটিশান করতাম। ধরো রসুলপুর বা বর্ধমানে আমরা কম্পিটিশান করছি, এবার চলে তো এসছি কম্পিটিশান করে, এবার প্রত্যেকটা কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমরা হতাম। এবার কম্পিটিশানের ওই সার্টিফিকেট আর ওই পয়সা যে যা পেয়েছে সেগুলো কালেক্ট করতে কে যাবে? সেগুলো কালেক্ট করতে আমি যেতাম, কারণ ওখানে গেলে আমি যাতায়াতের জন্য 50 টাকা পেতাম। তো সেইটা, আর আমি প্রত্যেকটা জায়গায় আমি যেতাম, কেউ নেই, কম্পিটিশান হয়ে গেছে, শুধু পুরস্কার বিতরণী হবে কে, ইউনিটি মালঞ্চর থেকে প্রসূন যাচ্ছে। তো সেটা আমি যেতাম এবং কালেক্ট করতাম, ওই যে মজা, একটা এক্সট্রা পাওয়া, হ্যাঁ, তো ওগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো আর কি। তারপরে আমি ঠিক করলাম যে আমি থিয়েটার করবো। এবং দেবাশিস দা, আমার মনে আছে প্রথম 2-3 বছর তো শুধু আমাকে দলের সঙ্গে মানে বয়ে নিয়ে গিয়েছিল আর কি। এই করতে 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 এই নেশা আর পেশা এক করতে করতে আমার মনে হলো যে নেশা আর পেশা এক করা মানে আমাকে অভিনেতা হতে হবে, এটাই আমার প্রফেশন। এই থিয়েটার করতে করতে আস্তে আস্তে এই নেশাকে পেশা করতে গিয়ে গ্রুপ থিয়েটারটা গেল, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিট হলাম, পড়াশোনা করলাম, এটাকে নিয়ে সিরিয়াস নিলাম বিষয়টাকে, কারণ বুঝলাম যে অভিনেতা হব এটা ভাবলেই হলো না, বা আজকের দিনে কোনো রিলস ফরম্যাটে সাবস্ক্রাইবার কত হলো সেটা দিয়ে হলো না। সে তত বড় অভিনেতা হবে যার এডুকেশন তত বড় হবে, কারণ আমাদের কোনো রিটায়ারমেন্ট নেই। তো আমি ভাবলাম যে আমাকে তো অনেক এডুকেটেড হতে হবে, এডুকেশনাল প্ল্যাটফর্ম কোথায়? তখন ঠিক করলাম যে সিনেমায় নামতে গেলে, যে তুমি ঢুকতে গেলে বললে আমাকে, সিনেমায় নামতে গেলে মিঠুন চক্রবর্তীর একটা অ্যাড আসতো কোনো একটি বড় পত্রিকা, আনন্দবাজারের কোনায় বা কোনো একটি পত্রিকা সম্ভবত, সিনেমায় নামতে গেলে। রবি ঘোষের একটা ইন্টারভিউ পড়লাম যে তোমরা ভালো অভিনেতা হতে গেলে তোমাদের কিন্তু সমসাময়িক পড়াশোনাও করতে হবে। সেই সময় বুম্বাদার একটা ইন্টারভিউ যে অভিনেতা তুমি তত বড় হতে পারবে, অভিনেতার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু প্রপার এডুকেশনও চালিয়ে যেতে হবে সারা জীবন। তো এই যে বুম্বাদা বা রবি ঘোষের বা মিথুনদার এই কথাগুলো আমি করতে করতে দেখলাম যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস, নিফা থিয়েটার সেন্টার, ওখানে আমি ভর্তি হলাম বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে। কি করছি? কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের
ছেলেমেয়েরা হয় রেলে চাকরি করবে বা সরকারি চাকরি করবে, এইসবই করবে, একটা সুন্দর বিয়ে করবে, এইসবই। তো কেরিয়ার আমরা খুব ইনসিকিউর, তো আমাদের সেই ফ্রিডমটা দেওয়া হয় না। এইবার এই করতে 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 আমি আস্তে 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 যত দিন এগোচ্ছে, রবীন্দ্রভারতী থেকে পড়াশোনা, আর পড়াশোনা করে টুক করে টালিগঞ্জ স্টুডিও, 2টো ক্লাস নেই টালিগঞ্জ স্টুডিও, 3টে ক্লাস নেই টালিগঞ্জ স্টুডিও। সকাল 7টায় বাড়ি থেকে বেরোতাম হালিশহর থেকে, 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমি শিয়ালদা পৌঁছাতাম, তারপরে ওখান থেকে জোড়াসাঁকো হেঁটে যেতাম। হেঁটে ওখান থেকে একটা ধারণা ছিল যে রবীন্দ্র সদনে আসলে বেশ ইন্ডাস্ট্রির লোকজন দেখা যায়, খরচ মুখার্জি, শান্তিলাল মুখার্জি, চন্দন সেন, সবাই বসে আড্ডা মারছেন। তখন ভাবছি এরা এত সিম্পল হয়, ওনাদের কাছে যেতে পারতাম না। কি করে আমি ঢুকবো, এই যে তুমি কি করে আমি ঢুকবো, এই করতে করতে স্ট্রাগল, বন্ধু বান্ধব তৈরি হলো। ন্যাশনাল থিয়েটার্স NT1 স্টুডিওতে ঢোকার আগে প্রদ্যুৎদা ছিল, সাইন করে ঢুকতে হতো। সে সাইন করে আমাকে ঢুকতে দিত না। আর একজন প্রোডাকশন ম্যানেজার আমাকে দীর্ঘদিন দেখতো আমি ওখানে বসে আছি চায়ের দোকানে, কি এন্ট্রি নিতে পারছি না, মানে ঢুকতে পারছি না। সে তার কি মনে হলো, ভগবান তো বিভিন্ন মানুষের মধ্যেই থাকে, সে হঠাৎ করে আমাকে বলল যে তুই এখান থেকে প্রত্যেক দিন দেখি ভাই, তুই কে রে, তোর নাম কী রে? আলাম আমার নাম প্রসূন গাইন। কী করতে এসছিস? আলাম অভিনেতা হো, ওই জন্য এসছি। এবার হাসলো, হেসে বললো এত সহজ অভিনেতা হয়? আলাম হ্যাঁ। কী আছে অভিনয়ের, সমস্যা কী আছে? কী জানিস অভিনয়? আলাম অভিনয়ের কী, নবরসের তো খেলা। তখন বললো তুই কি পড়াশোনা করে এসছিস? আলাম হ্যাঁ, আমি রবীন্দ্রভারতীর ছাত্র। আর তখনও না ওই ব্যাপারটা ছিল না যে রবীন্দ্রভারতী হলেই খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা ছিল না। তো উনি ওই প্রদ্যুৎদা, আর এক প্রদ্যুৎদাকে গেট পাস করিয়ে দিল যে এই ছেলেটি আসলে ছেড়ে দিও। এই আমি নিউ থিয়েটার স্টুডিওতে আমি প্রথম ঢুকলাম। ঢুকে এবার আমি ঢুকবো কোথায়? ফ্লোর তো, বিভিন্ন ম্যানেজারের ওখানে ছবি জমা দিতে হয়, এই বুঝলাম ছবি জমা দিতে হয়। তো রাসবিহারী মোড়ে শিশু স্টুডিও, এক ছবিতে বিয়ে, সেখানে গিয়ে লাল নীল আলোর মাঝখানে এরকমভাবে ছবি তুলে সে ছবি জমা দিলাম, কেউ নিচ্ছে না। ঘুরছি, পোর্টফোলিও কিছুতেই হচ্ছে না, বাড়িতে কিছু জানে না, এত লড়াই করতে 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 কি মনে হলো, আমার এক দাদা দেখলাম ওখানে প্রোডাকশন ম্যানেজারের কি প্রোগ্রামারে কাজ করছে। তো তাকে আমি বললাম যে দাদা, যে আমি একটু দেখতে চাই শুটিং। তো বললো প্রদ্যুৎদাকে বল। গিয়ে দেখলাম ওই প্রদ্যুৎদা যে এন্ট্রি করিয়ে দিয়েছিল, তার চেনাশোনা। আর প্রদ্যুৎদা, আমি না, আমার অভিনয় চাই না, এখানে সবাই অভিনয় করতে আসছে, তো আমার অভিনয় চাইবে না, আমি একটু আসবো, আমাকে একটু ফ্লোরের কোনায় একটু দাঁড় করাতে দেবে। ফ্লোরের কোনায় দাঁড়িয়ে কী করবি? আলাম ফ্লোরের কোনায় দাঁড়িয়ে আমি শুধু দেখবো যে কী করে টেকনিক্যাল অভিনয়টা করে। আমরা তো থিয়েটারের ছেলে, আমাদের তো ওই হাতে কলমে ক্যামেরায় কিছু পাইনি। তো তখন ওই আমি আবার স্টুডিও ঢোকা থেকে ফ্লোরে ঢোকার পারমিশন পেলাম। এবং আমার মনে আছে 1.5-2 বছর আমি শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নগুলো দেখতাম। আর ইউনিভার্সিটিতে এসে আমার এক নন বেঙ্গলি বন্ধু ছিল, সে বিয়েবাড়ির ক্যামেরা করতো তখন ক্যাসেটে, ওর ক্যামেরা ভাড়া করে আমরা ওই ছোটো ছোটো প্র্যাকটিস করতাম। তখন শাশ্বত চট্টোপাধ্যায়কে আমি দেখেছিলাম আমার প্রথম। যে একটা ট্রলি এগিয়ে এলো, শাশ্বতা শুধু বললো যে ডান চোখ দিয়ে জল বের করবো না বাঁ চোখ দিয়ে জল বের করবো। তো ডিরেক্টর যিনি ছিলেন তিনি বললেন, না ফ্রেম তো তোমার বাঁ দিকে আছে, তুমি বাঁ চোখ দিয়ে জল বের করো। বললো আচ্ছা। এবং ট্রলি করে ক্যামেরাটা এলো এবং শাশ্বততা জাস্ট টাইমিংয়ে এলো এবং বাঁ চোখ দিয়ে বলেছিল 1 ফোঁটা না 2 ফোঁটা বের করবো, বললো 1 ফোঁটা জলই বের করলো। সেই দিনকে আমার অবস্থাটা খারাপ হয়ে গেল। এত তো সহজ নয় অভিনয়, চোখে জল আনতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং ওই কয়েক সেকেন্ডের মধ্যে টলিফর্ডের সঙ্গে সঙ্গে জল বের করতে হবে। বেশ কিছু মানুষ, শাশ্বত চট্টোপাধ্যায়, অভিষেক দা, বুম্বাদা, সোমা চক্রবর্তী, এরা আমার জীবনে এসছেন এবং অভিনেতা হিসেবে বা মানুষ হিসেবে অতনু দা, সুইট মেলোডির, বা আমি যার নাম বলবো না অন্যায় হয়ে যাবে, সেই সময় আমার সঙ্গে জুড়ে যারা ছিলেন তারা আমাকে প্রচণ্ড গাইড করেছিলেন। শান্তিলাল দা, হ্যাঁ, খরাজ দা তো এখনও গাইড করেন। তো শেখার কোনো শেষ নেই। তো এইভাবে আমার ঢোকা শুরু হয়েছিল। আর একদিন ওইখান থেকে আমি বেরিয়েও ছিলাম চোখে জল বের করে, যখন প্রেম আমার রিলিজ করেছিল। যে স্টুডিওতে ঢুকতে আমার এত কষ্ট হয়েছিল, প্রেম আমারের পরে যখন মাস বা লোকজন যখন আমাকে নোটিস করতে শুরু করলো, ওই চোখে জল নিয়ে আমার বেরোতেও কষ্ট হয়েছিল। মানে 2টো দিন একই ছিল আর কি। তো আরও অনেক লড়াই, অনেক গল্প আছে। তো আমার ঢোকাটা অলমোস্ট ধরো এরকম ছিল।
তোমার এই ঘটনাটা শুনে আমার একটা মানে আমাদের একটা ঘটনা মনে পড়ছে আর কি, মানে আমাদের যে ব্যাচটা, মানে আমরা যে সময়টা বড় হয়েছি, তো সেই সময় ওই বিভিন্ন যে টিভি শোগুলো হতো সেখানে অ্যাক্ট্রেসরা আসতো, বলতো আমার খুব ভাগ্য ভালো যে আমাকে কোনো অডিশন দিতে হয়নি, আমি একদিন টালিগঞ্জে বা রবীন্দ্র সরোবরে বা অন্য কোথাও গিয়ে আমরা এরকম আড্ডা মারছিলাম, একজন ডিরেক্টর আমাকে দেখতে পেয়েছিলেন, বলেছিলেন তোমাকে আমার লাগবে। আমার তো কোনো অভিনয় ইন্টারেস্টই ছিল না, আমার তো কোনো প্ল্যানিংই ছিল না, বললো আমাকে দিয়ে কি করে হবে, তারপর আমাকে গ্রুমিং করি আজকে আমি এই জায়গায়, আমি ভগবানের কৃপা আমাকে কোনোদিন অডিশন দিতে হয়নি। এই গল্পগুলো কিন্তু এত চলতো সেই সময়। তো তখন আমাদের মনে হতো কি যে এই টালিগঞ্জ অব্দি, আমি বেসিক্যালি হাওড়ার মেয়ে, এই টালিগঞ্জ অব্দি পৌঁছতে হবে, মানে অভিনেত্রী হতে গেলে আগে ওদের চোখে পড়াটা দরকার। তো কি করতে হবে না, টালিগঞ্জের ছেলেদের একটা প্রেম করতে হবে। তো টালিগঞ্জ, তাহলে ওই চত্বরে আমি ওই ঘোরার পারমিশন পাবো, আর টালিগঞ্জে যাবো মানে বিশাল সেজে গুজে একেবারে পুরো একটা হিল জুতো বের করতে হবে, বের করে ওখানে কারোটা চোখে পড়তে হবে, আর ওখান দিয়ে হেঁটে যাবো, মানে আশেপাশে আমি দেখতে থাকবো আমাকে কে কে দেখছে, আর কেউ কথা কেন বলতে আসে না, যে আমাকে কারোর পছন্দ হচ্ছে না কেন, মানে এই ইনোসেন্স ব্যাপারটা এত ভেতরে ছিল। তারপরে মানে জার্নিটার সময় বুঝতে পারি যে মানে আসল কি আর সিনেমা কি। হ্যাঁ, মানে এটাই। এটা এটা হয় কি, সিনেমা পুরোটাই আমার মনে হয় যে খুব পরিচালকের মাধ্যম, তো হ্যাঁ, প্রযোজক আর পরিচালকের মাধ্যম। এবার একমাত্র পরিচালকই বোঝেন যে তিনি যখন রান্না করতে বসেছেন, তিনি বোঝেন যে আমার চালটা কি লাল বাবা কোম্পানির হবে, নাকি বাঁশকাঠি হবে, নাকি আমি একটু আজকে দুধের স্বর দিয়ে রান্না করব, হ্যাঁ, বা মাটনটা কোথাকার হবে, আলুটা কোথাকার হবে, চন্দ্রমুখী দেবো, এটা একমাত্র তারই ভাবনা। এবং সেই ভাবনার জায়গা থেকে দাঁড়িয়ে সেই ভাবনা তার সম্পূর্ণ অধিকার আছে, এবং সেই পরিচালক সারাক্ষণ একটা সার্চিং মোডে থাকেন, তার মিউজিককে নিয়ে, তার অভিনেতাদের নিয়ে, তার থট প্রসেস নিয়ে, তার ফ্রেমিং নিয়ে, এবং যাপন করে সবচেয়ে বেশি যেদিন থেকে তিনি সেই ভাবনাটা শুরু করেন এবং লেখা শুরু করেন, বা যাপন করতে করতে 2 বছর, 5 বছর, 10 বছরও হয়ে যায়। তাই তার এই ভাবনাটা যাপন করতে করতে হঠাৎ মনে হলো যে না 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 না, আমার একটা কিছু দেখে মনে হলো না 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 না, আমি এই চরিত্রটাকে এরকম না করে আছে এটা করতে পারি। বাহ বাবা, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে মনে হলো বাহ, অদ্ভুত তো লাগছে, আমি যে চরিত্রটার কথা ভেবেছিলাম সেই চরিত্রটার সঙ্গে অদ্ভুত যাচ্ছে। তো উনি না তখন খুব সৎভাবে গিয়ে অ্যাপ্রোচ করেন। এবার সেই সময়টা আমি জানি না এখনো কতটা আছে বলে আমি বিশ্বাস করি। আর মানে একজন সত্যিকারের পরিচালক সে কোনোদিনও তার মেরুদণ্ড বিক্রি করবে না বলে আমার মনে হয়, পার্সোনালি মনে হয়। এবং কত কত ভালো পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি বলে আমি নিজেও জানি না। যে তুমি বলছো আজকে, আমি অনেক ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করিনি। আমি কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করিনি কখনো, আমি কমলেশ্বরদার সঙ্গে কাজ করিনি কখনো, আমি তো অনেক ভালো পরিচালক যারা তাদের সঙ্গেই কাজ করিনি। আমি সুধীর মিশ্রার সঙ্গে কাজ করার জন্য লাফালাফি করি আর কি, যে কবে আমি ওরকম পরিচালকের সঙ্গে কাজ করব, ইমতিয়াজ আলীর সঙ্গে কবে আমি কাজ করব, তো ইচ্ছা থাকে। তো পরিচালক কখন কি ভাবছেন এটা আমার ভাবনার কাজ নয়, এটা পরিচালকের ভাবনার কাজ। এটা তো একটা প্রসেসই। মানে তারপরে কি হয় বলো তো, এখন সময় না, এখন অনেক অনেক রকম কর্পোরেট ব্যাপার চলে এসছে। এখন পরিচালককে পরিচালক ভাববে কি, পরিচালকে ভাবার আগে 10খানা ক্যাটালগ করে দেওয়া হবে। পরিচালককেও মাথায় রাখতে হবে কার কত ফলোয়ার্স। হ্যাঁ, তো সে মানে পরিচালককে না রাখলেও হয়তো এটা একটা বিক্রির একটা জায়গা। হ্যাঁ, তাকে তো একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। মানে এখনের যে সিচুয়েশন, এটা তো তুমিও ফেস করছো প্রসূনদা। এটা ফেস তো আমি ভয়ঙ্কর করি। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, একজন বড় ব্যক্তিত্বকে, যে প্লিজ আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, যে একটা ছবি থেকে একজন হিরো তৈরি হয়, তাতে কি ছবি হিট হয়, নাকি একটা হিট ছবি মানে হিট হিরোকে নিয়ে ছবি করলে সেটা হিট হয়? মানে আমি একটু জানতে চাই যে আমার যদি ফলোয়ার্স বেশি থাকে এবং সেই ছবিতে যদি আমি অভিনয় করি, তাহলে কি তার বিক্রি বেশি হবে, নাকি আমার ফলোয়ার্স নেই কিন্তু আমি ছবিতে অভিনয়টা খুব ভালো করলাম, লোকজন নিল, তার বিক্রি হবে না? তখন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে না, ছবি থেকেই হিরো তৈরি হয়, ছবি থেকেই চরিত্রটা তৈরি হয়, ছবি হিট করলে সবাই হিট করে। এবং আমি নিজেও সাক্ষী। চিরদিনই তুমি যে আমারে তো সবকটা আমরা নতুন ছেলেমেয়েরা ছিলাম, আমাদের তো কোনো ফলোয়ার্স ছিল না, প্রেম আমারে তো কোনো ফলোয়ার্স ছিল না,
তাহলে আমরা করলাম কি করে? তখন সেই ভদ্রলোক বলেছিলেন যে আজকের দিনে তুমি যে প্রশ্নটা করছো, যে না, একটা ছবি থেকে একটা পারফরমেন্স দিয়ে সব কিছু তৈরি হয়, কিন্তু ওনার বক্তব্য ছিল যে আমার কত ফলোয়ার্স আছে সেটা নাকি সেই ছবিটাকে বিক্রি করতে সুবিধা হয়। তাহলে ফলোয়ার্স বিক্রি করতে সুবিধা হয়, ফলোয়ার্স ক্রিয়েশন এবার তোমার স্কিলকে কখনো হ্যাম্পার করতে পারে না। হয় তোমাকে ফলোয়ার্স বাড়াতে হবে, নাহলে তোমাকে স্কিলড হতে হবে। তুমি এমন স্কিলড হও যে তোমার ফলোয়ার্স বাড়তে থাকবে, আর না হলে পয়সা দিয়ে ফলোয়ার্স বাড়াতে হবে। কিন্তু এটা নেসেসারি নয় যে ফলোয়ার্স বেশি থাকলেই আমি খুব ভালো অভিনয় করবো, আর আমি খুব ভালো অভিনয় করলেই ছবিটা হিট করে যাবে। ঠিক কথা। এটা পরিচালকের সম্পূর্ণ ভাবনার জায়গা। পরিচালক জানেন, ভালো পরিচালক তো নেন, ফলোয়ার্স তো না। আমরা যখন কাজ করি, সোহমের ছবি, দেবের ছবি, এরা তো সবাই তো বড় বড় ফলোয়ার্স এদের। আমাদের তো ফলোয়ার্স নেই, তাহলে আমাদের নেয় কেন? না, এই প্রসঙ্গে একটা কথা বলছি প্রসূনদা, মানে তোমরা একটা মানে জায়গায় রয়েছো, এখনো বলছি একটা জায়গায় রয়েছো। আমি এখনই বলছি, এখন তো অনেক অভিনেতারা রয়েছে যাদের স্কিল রয়েছে, কিন্তু ওই যে হ্যাশট্যাগ একটা কথা রয়েছে যে সেলিং ফেস নয়। না, এটা কোনো সেলিং ফেস কি করে হবে? এটাই তো বলছি। একটা গাছ যখন ছোট, সে যদি বড় না হয় তাহলে ফল দেবে কি করে? এটা তো কথা, কিন্তু এটা কি হচ্ছে? এটা এটা একটা সাময়িক, এটা একটা সাময়িক, মানে কিছু কিছু খাবার থাকে না, সব খাবারে আজিনামোটর দিয়ে দেয়, ওপরে একটা গন্ধ দিয়ে দেয়, ঘিয়ের গন্ধ দিয়ে দেয়। তো এটা না ওপরটা, এটা একটা শো অফ। সেটা দিয়ে তুমি সুযোগ পেতে পারো, অস্বীকার করছি না। তোমার ফলোয়ার্স দিয়ে তুমি সুযোগ পেতে পারো, একটা সুযোগ পেতে পারো, দুটো সুযোগ পেতে পারো, তিনটে সুযোগ পেতে পারো। কারণ যারা দর্শক, যারা অডিয়েন্স, তারা তোমার কত ফলোয়ার্স দেখে তোমাকে বিচার করবে না, তোমার পারফরমেন্স দিয়ে বিচার করবে। ওপরেরটা হয়তো তোমার কাজ পেতে বা অডিশন পেতে হয়তো সুবিধা হবে, কিন্তু এই একটা দুটো তিনটে খুব জোর। তারপরে তোমার ভেতরের যে সত্তাটা আছে, স্কিল যেটা আছে, সেটার উপরেই কিন্তু তোমার তৈরি হবে। তুমি হয়তো পয়সা দিয়ে ফলোয়ার্স বানালে, রিলস করলে, তুমি হয়তো 10,000 ফলোয়ার্স বানালে, তুমি সুযোগ পেলে, তারপর তুমি পারফর্ম করতে না পারো, অভিনয় করতে যদি না পারো, বা দর্শক যদি তোমাকে গ্রহণযোগ্যতার জায়গায় না নিয়ে যায়, তাহলে 10,000 ফলোয়ার্স কমবে না? কমবে তো। তাহলে সেই রিস্কটাও তো আছে। অবশ্যই, সে তো রয়েছে। তাহলে তুমি যতই পয়সা দিয়ে ফলোয়ার্স বাড়াও না কেন, তুমি যদি পারফরমেন্স যদি খারাপ করো, তাহলে ফলোয়ার্স তোমার, রিচ তোমার কমবেই, কিচ্ছু করার নেই। এবার কার্মা, সব কিছুই কার্মা। তাই কি হয়, দুটো দিক আছে। একটা রাস্তায় তুমি হাঁটছো, একটা সাদা দিক, একটা কালো দিক। এটা চরিত্রের মতোই, আমাদের জীবনে আমাদের সাদা দিকও আছে, কালো দিকও আছে। এবার আমরাই চুজ করি আমরা কখন সাদা দিকে যাব, কখন কালো দিকে যাব। তো একজন পরিষ্কার অভিনেতা বা অভিনেত্রী যারা আসতে চাইছেন, তাদেরকে সেলফ জাজমেন্ট করা খুব উচিত আগে, যে আমার ভেতরের ভালো সত্তাটা কি, খারাপ সত্তাটা কি, একটু পড়াশোনা করে, একটু ঠিকঠাক করে, হোয়াট ইজ দ্য ওয়ে। আমি কি একটু অভিনেত্রীদের কথাই বলছি, আমি কি একটু সাবানা আজমি নিয়ে একটু পড়াশোনা করছি, আমি কি একটু স্মিতা পাতিল নিয়ে কথা বলছি, আমি কথার কথা বলছি, ইতিহাস নিয়ে কি একটু ঘাঁটছি, একটু বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করছি, একটু তো দরকার। অবশ্যই দরকার। ওইগুলোই কিন্তু তোমার ফলোয়ার্স বাড়ায়। এগুলো তোমাকে সাময়িক পেতে সুবিধা করবে আর কি, কাজ পেতে সুবিধা হবে, কিন্তু তারপরে তোমার পারফরমেন্সে তোমার ফলোয়ার্স বাড়াবে। আর যদি না করতে পারো, সেই তৈরি করো ফলোয়ার্সে কিন্তু তোমার কমে যাবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গেই একটা কথা মানে তোমাকে মানে কৌতূহল নিয়েই জিজ্ঞাসা করছি। এই যে যে স্টার, যাদেরকে আমি স্টার বলি, যে আমাকে ছবি বিক্রির জন্য আমাকে নোন ফেস রাখতেই হবে, মানে এমন একটা নোন ফেস যাকে দেখে আমার বিক্রি হবে, বা আমি একটা সিনেমা করছি যেটা আমি হলে চালাতে চাই, তার জন্য আমার এইরকম একটা ফেস লাগবে যাকে বিক্রি করা যাবে। কিন্তু তাকে দেখেও তো দর্শক আসছে না। সেই তো এখনই আমরা বলছি, এখন কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা হচ্ছে বা কন্টেন্ট ওরিয়েন্টেড ওয়েব সিরিজ হচ্ছে, সেখানেও তার মানে যখন মেকার্সরা এগোতে যাচ্ছে, সেটা ওপর মহল থেকে হোক বা যে মহল থেকেই হোক, এই বিষয়টা তো রয়েছে যে এর ফেস ভ্যালু নেই, যে কথাটা আমরা আগেও বলেছি। ফলোয়ার্স বাদ দিলাম, এর ফেস ভ্যালু নেই, বা এরকম কাউকে নিতে হবে যাকে দেখে আমি বিক্রি করতে পারবো, এটা তো চলছেই। মানে সে তুমি যত স্কিলডই হও, আমি একটা স্কিল্ড অভিনেতাকে নিলাম যে তু খর, মানে আমি বলছি তোমাদের মতোই কেউ, মানে সেখানে হঠাৎ করে এরকম ধরনের মন্তব্য তো আসে। মানে এখন থিয়েটার থেকে অনেকে ভালো ভালো লোকজন অভিনয় করছে বা করতে আসছে,
সেক্ষেত্রেও তো এই আন্ডার রেটেড বিষয়টা চলে আসছে, তার মানে তার উপর তো একটা ট্যাগলাইন পড়ে যাচ্ছে, সে তো কোথাও গিয়ে একটা টাইপকাস্ট হয়ে যাচ্ছে। মানে এটা এই বিষয়টা কিভাবে কি মানে দেখো, তোমার এটা না একটা বড় জার্নি। এই অভিনয়টা একটা বড় জার্নি, এর কোনো রিটায়ারমেন্ট নেই। আর কে কি বলছে, কারা কি বলছে, কোনো কিছুই না চিরস্থায়ী নয়, এটা আমার মনে হয়। তুমি যে কথাটা বলছো এটা বাস্তব, এটা সব জায়গাতেই ম্যাক্সিমামটা হয়। এবং এটা শুধুমাত্র আমাদের এই শহরে, কলকাতা শহরে আছে তা নয়, এটা বড় শহরেও আছে। সব শহরেই এই একটা কম্পিটিশান আছে। এবার মুশকিলটা হচ্ছে কি, যে আমরা আগে শুনতাম বা হয়তো কিছুটাও বিশ্বাস করতাম যে একটা হেলদি কম্পিটিশান রাখ। কম্পিটিশানটা আছে কিন্তু শব্দটার হেলদি নেই, ঠিক শব্দটা হিংস্র হয়ে গেছে। হুম হেলদি যখন হিংস্র হয়ে যায় তখন আর হেলদি কম্পিটিশান থাকে না, পুরোটাই ব্যবসা হয়ে যাচ্ছে। ব্যবসা হয়ে গেছে। প্রথম কথা, আমি হিংসা করব কেন? কেন করব? আর এটা করব লোভের জন্য। আমার যদি স্বরলিপিকে ভালো লাগে বা স্বরলিপির যদি অভিনেত্রী হিসেবে সেই যদি একটু নাম করতে পারে, প্রশংসা পায়, আমার তো উল্টে স্বরলিপিকে বলা উচিত পার্টি দে, খাওয়া। আমি সেটা না ভেবে আমার থট প্রসেসে আমি কেন ভাববো ও এটা কি করে করলো, এটা কেন হলো, কি জন্য হলো? এটা কি আমরা ভাবছি না আমাদেরকে কেউ ভাবাচ্ছে? আজকে আমি অনেক দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছি বলে। আমি সেটা নিয়ে আসতাম। হ্যাঁ, তুমি 2 বছর আগে বলেছিলে যে আমি ইন্ডাস্ট্রিতে আর অভিনয় আর করব না। আজকে যখন আমি দেখছি যে ডাক্তাররা যখন, জুনিয়র ডক্টররা যখন একটা প্রতীকী চিহ্ন নিয়ে তারা রাস্তায় হাঁটছেন, তো তখন আমার মনে হচ্ছে আমার কিন্তু আশা জাগছে, আশা জাগছে যে না, আমাদের মেরুদণ্ডটা কিন্তু সোজা আছে। ঠিক তাই, আশা কিন্তু জাগছে। আর সেইটা ওই হচ্ছে বলেই কিন্তু মানে এই যে হিংস্র ব্যাপারটা হয়তো হেলদির দিকে হতেও পারে। আমার তো এগুলো ভাবার কোনো কারণ নেই। আর যে বা যারা চাপিয়ে দিচ্ছেন, আমি অতটা ভালো ব্যবসা বুঝি না, কিন্তু আমার মনে হয় যে উদ্ভিদ যেমন মাটি ফুঁড়ে ওঠে, তেমনি শিল্পী মাটি ফুঁড়েই ওঠে। ঠিক আছে? শিল্প ধ্বংস হবে না কোনোদিন। যেখানে একটা সভ্যতা তৈরি হবে সেখানে আবার কিছু লোক পসার বসাবে, ঠিক তাই, আবার সভ্যতা তৈরি হবে, আবার কিছু লোক আসবে, আবার তার কিছু কম্পিউটার লোক আসবে। সেই লোক এসে কি করবেন? তাদের সঙ্গে যুদ্ধ হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। একদমই তাই, আমরা উলুখাগড়া, একদমই তাই। আমাদের প্রাণ যাচ্ছে। বাট আমাদের কাজটা কি? যে এর মধ্যে থেকেও যে আমাদের অভিনেতা আমাদের কাজটাকে ঠিকঠাক করা। ফলে রাজারা যুদ্ধ করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা একটু হেলদি যুদ্ধ করুন, হিংস্র যুদ্ধ করবেন না। কারণ হিংস্র যুদ্ধ করলে কি হবে, মানে আগুন লেগে যাবে আর কি। আমরা কেউ চাই না যে এরকম বোম্বের মতো কোনো পরিস্থিতি তৈরি হোক, এখানে আগুন জ্বলছে সারা শহরে। আমরা কেউ চাই না এটা। তো কারণ আমরা বাঙালি, আমরা খুব শান্তিপ্রিয় লোক, আমরা একটু সম্মান করে কথা বলি, আমাদের সহ্য ক্ষমতা অনেক বেশি। তো সেই জন্যই আমার বলার বক্তব্য যেটা তুমি বলছিলে, যে যতই ওপর থেকে যতই প্রেশার দিক না কেন, যে যতই কিছু করুক না কেন, যার হওয়ার সে হবে। এই যে তোমার সামনে তুমি আমাকে দিয়ে কথা বললে, আমাকে তো প্রচুর জীবনে ফেস করতে হয়েছে, প্রচুর। তো আমার এমন কি ফেস ভ্যালু যে আজকে টকবকে তুমি আমাকে নিয়ে ইন্টারভিউ করছো? কি বলছো দাদা? কেন বলছি তোমাকে কথাটা, যে এই যে যারা স্বপ্ন দেখে অভিনেতা হবে, অভিনেত্রী হবেন, এরকম তোমার আমার মতো হাজার হাজার কোটি কোটি ছেলে মেয়ে স্বপ্ন দেখছে। আমি খুব ঈশ্বর বিশ্বাসী। অত সহজে কি হওয়া যায়? 100খানা স্বরলিপি, 100খানা প্রসূন, আমাকে আলাদা করে হতে হবে। এই যে আলাদা করে হতে হবে বলে
এই তোমার কথাতেই বলি, তুমি যেমন ভেবেছিলে যে এটা সুন্দর সেজে গুজে রাস্তা দিয়ে বেরোলে হয়ে যাবে, হ্যাঁ নাকি আমি আরো বেশি এডুকেটেড হব। ওই তখন আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ একটু বলছি, যে ছেলেটা বা মেয়েটা শুধু গ্ল্যামারের জন্য ছুটে রিলস বানাচ্ছে বা আর ঠিক এই একই এজের মেয়েটা যে এনএসডিতে এফটিআইতে বা কোনো সারাদিন খাটছে, স্কিপিং করছে, পড়াশোনা করছে, এডুকেটেড হচ্ছে, লম্বা দৌড়ে কিন্তু কচ্ছপই যেতে। তো যে যতই করুক না, কারণ এটা একদিনে আসে না গো। আর ঈশ্বর না একটু নিংড়ে দেখে নেয় যে তুমি অভিনেতা হতে এসছো, দেখি তুমি কত কষ্ট সহ্য করতে পারো। আবার আমি যদি খুব ব্যতিক্রমীভাবে বলিও তোমাকে, যে একজন অভিনেতা বা অভিনেত্রী সে নিজেকে কেন সেলিং পয়েন্টে নিয়ে যাবে না? সেও তো নিজেকে সেলিং পয়েন্টে নিয়ে যায়। অবশ্যই। তাহলে আমি এমন স্কিল্ড হব, যেটা প্রথমে বলছিলাম, যে আমাকে সেলিং পয়েন্টে নিতে হবে। শ্রীলা মজুমদারও তো আমাদের এখানকার অভিনেত্রী, সত্যি তাই, চাপা গায়ের রং, কিন্তু তার অভিনয় তো মানে কাটা দেয় গায়ে। সত্যি কথা। আর অভিনয়ের মানে অভিনয়টাই সুন্দর হয়, অভিনেতা অভিনেত্রী কতটা সুন্দর সেটা ম্যাটার করে না। তো যে আমি কতটা সুন্দর, আমি কতটা দেখতে আমাকে কেমন লাগছে, তার থেকেও ইম্পর্টেন্ট আমি যে চরিত্রটা প্লে করছি সেই চরিত্রটা কতটা সুন্দর লাগে, ঠিক ওটা। আর তুমি যেটা বলছো এটা না থাকবে। তুমি যখন রাস্তায় হাঁটো, তুমি দেখো সবাই রাস্তায় হাঁটে, তুমি গাড়ি দেখতে পারো না? অনেকে তো গাড়িতেও যায়, সেই গাড়ির মধ্যেও না পার্থক্য আছে। কেউ বড় গাড়িতে যায়, কেউ ছোট গাড়িতে যায়, কেউ বাসে যায়, কেউ হেঁটে যায়। তো এটা না সমাজ বলো, সিস্টেম বলো, তুমি যেটা বলছিলে, এই সিস্টেমে থাকবে। জঙ্গলে যেমন বাঘ থাকে, সিংহ থাকে, শেয়াল থাকে, সব কিছু থাকে, এই সিস্টেমে সবাই থাকবে। রাজা থাকলে প্রজা তো থাকবেই। রাজা চলে যাবে, আবার একটা নতুন রাজা আসবে, সে রাজা প্রজা থেকেও আসতে পারে, রাজা থেকেও আসতে পারে। তো সিস্টেম এটা থাকবে, এটা মেনে নিতে হবে। এখানে থেকে নিজের শৈল্পিক বিপ্লব তোমাকে ঘটাতে হবে। চারপাশে কি ঘটছে না ঘটছে এটা তো একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কর্তব্য, এবং সেই প্রতিবাদে থাকা আমার প্রয়োজন, এটা আমার অধিকার। কিন্তু সিস্টেম বদলাতে আমি পারবো না। মানুষ যদি কখনো আমাকে সেই সিস্টেম বদলানোর জায়গায় নিয়ে যায়, তখন হয়তো আমি চেষ্টা করব, কিন্তু আমি নিজে থেকে পারবো না। তাহলে মরীচিকায় হারিয়ে যাবো আমি। আমার কাজটা অভিনয় করা, আমি চেষ্টা করব সুন্দর করে সেটাকে করা। বা আমার প্রোডাকশানে যদি কখনো আমি কাজ করতে পারি, তাহলে আমি আমার মতো করে কাজ করা। সিস্টেম তো আমি বদলাতে পারবো না। সিস্টেমে যারা মানে কি বলবো রক্ষক আছেন, ভক্ষক আছেন, তাদেরকে বলতে পারি যে সিস্টেমে ঘুণ ধরতে পারে, ঘুণটাকে পরিষ্কার করা উচিত। আসলে আবার একটু হেলদি আলোচনায় ফিরে আসি। আমি সেই 2 বছর আগে তুমি যখন বলেছিলে আমি অভিনয় ছেড়ে দেবো, সেই সময় প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, পড়েছিলাম। আর তোর আজকে ভাবছিলাম তোমার মধ্যে যে আগুনটা আছে সেটা একটু বারুদটা দিয়ে একটু উস্কাবো, যেটা আমি পারছি না। না কি হয়েছে, ফ্র্যাঙ্কলি বললাম, না কি হয়েছে, একটা সময় থাকে, তোমাকে যেটা বলছিলাম, তখন আমি প্রচণ্ড রেগে গেছিলাম। মানে কি হয়, আমি খুব একটা এইরকম ইন্টারভিউ বা এইরকম প্রতিবাদী কণ্ঠ খুব একটা আমি বলি না আর কি। কারণ আমি খুব নর্মালি খুব ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি অভিনয় ছেড়ে দেবো, অনেক দৌড়ালাম। কারণ আমার কেরিয়ারের শুরু থেকে যেমন লোকে প্রশংসাও করেছে, এবং গায়ের রং চাপা, কালো, শ্যামবর্ণর জন্য এমন কথা শুনতে হয়েছে যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এসছিস, তোর গায়ের রং কালো, জানা গিয়ে হোসিয়ারি, ব্যবসা কর, এই ইন্ডাস্ট্রি কিছু হওয়ার নেই। এই যেমন নেগেটিভ কথাও শুনেছি, অনেক কিছু পজিটিভ কথাও শুনেছি, এবং আমি সহ্য করছিলাম। এবং এই সহ্য করাটা আমার বাবার থেকে শেখা। মুখ বন্ধ করে দেয় বাবা, চুপ করে যায় কোনো কিছুতে। আমার সেই নীতিটা আমি শিখেছি যে আমি একটা ক্লাবে গেছি, যে ক্লাবটা খুব ভালো, সেই ক্লাবে যদি দেখি যে অশালীন কিছু হচ্ছে, আমি তো বদলাতে পারবো না, আমি ক্লাব থেকে চলে আসবো। তো এই রকম সহ্য অ্যাভয়েড করতে 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 আমি যাচ্ছিলাম। তো একটি টেলিভিশনের একটি সিরিয়ালের কাজ এসেছিল আমার কাছে, তো আমি বলেছিলাম হ্যাঁ আমি করব। তো আমি আজকে ধরো সোমবার, আমি শুটিং করতে যাচ্ছি, আমাকে বলছে আর আসার প্রয়োজন নেই, আমার অন্য একজন পেয়ে গেছি। এটা আমার কেরিয়ারের শুরুতে একবার হয়েছিল। তো আমি ভাবছি এই 16-18 বছর ধরে এটাকে তুমি নেপোটিজম বলবে, নাকি লবিবাজি বলবে, নাকি কোনো অদৃশ্য শক্তি তুমি যেটা বলছো? আমি তো কারোর ক্ষতি করিনি,
আমি তো কারুর ক্ষতি চাই না, তাহলে এত সমস্যা হচ্ছে কেন? আমি কি করছি? আমি বুঝতে পারছি না আমার সমস্যাটা কোথায়। তৈরি চরিত্র বাদ হয়ে যাচ্ছি। এবার আমি নিজেকে রাখতে পারলাম না। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা লোকেরই কিছু কাছের লোক থাকে। আমি খুব কাছের লোকের কাছ থেকে শুনতে পেয়েছিলাম যে আমাকে নাকি ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে, এবং একজন বলেছিল তুই ব্ল্যাক লিস্টেড কেন? আমি জানি না, আমাকে বলা হয়েছিল ট্যান্ট্রম। একটি ছেলে যে অভিনয় করতে এসেছিল, আমি অনেক খুঁজে ভেবেছিলাম যে আমি একটু শুটিংয়ে ম্যাগি খেতে চেয়েছিলাম। ম্যাগি খাওয়াটা তখন ট্যান্ট্রম ছিল। পরে আমি বুঝেছিলাম না, ট্যান্ট্রম না। আজকে তোমাকে ম্যাগি চাওয়াতে হয় না, আজকে আমার কাছে এসে অপশনস কেন আছে? দাদা কি খাবেন বলুন আপনি? বললেন কি আছে তোদের? না না বলুন না দাদা, আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কেন? তাহলে সেটা যদি আমার সঙ্গে হয়, তাহলে যে ছেলেটা আজকে নতুন অভিনয় করতেছে তার সঙ্গে হবে না কেন? ক্লাসিফিকেশনটা কেন? চোখের সামনে দেখতে পাচ্ছি যে একটা শ্রেণীর জন্য এক রকমের খাবার, আর একটা শ্রেণীর জন্য আর এক রকমের খাবার। চোখের সামনে দেখতে পাচ্ছি সিনিয়র চরিত্রাভিনেতা, তাদের বসার জায়গা নেই, আর একজনের 10 জনের মাথায় ছাতা। এটা তো আমি থিয়েটারে শিখিনি। এগুলো তো আমি যে বইগুলো পড়েছি, রবি ঘোষের ভার্সন, এগুলো আমি তো শিখিনি। বুম্বাদে যে কথাগুলো বলেছে এগুলো তো আমি শিখিনি। তাহলে দেখছি কেন? তখন আমার মনে হলো যে আমার পুঁথিগত পড়াশোনা সব মিথ্যে। আমরা যা পড়ি, গীতাতে যা পড়ি, সেগুলো অ্যাপ্লাই করতে গেলে তো আমাকে লোকে মেরে দেবে। সর্বদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। এবং যখন ওটা হলো, আমি কার ওপর রাগ দেখাবো, কোন সিস্টেমের ওপর রাগ দেখাবো বলতে পারো? কাকে আমি চিৎকার করে বলবো আমার সঙ্গে এটা হলো? আমি যদি বলতে পারি আমার থেকে সবাই বেশি শক্তিশালী, আমাকে চাপিয়ে দেবে, বাজে কথা বলবে, সে ব্ল্যাকলিস্টেডই হবে। তখন আমার মধ্যে এমন একটা জিনিস এসেছিল, আমি তখন ভেবেছিলাম যে আমার এডুকেশন, আমার ইউনিটি মঞ্চ, আমার পড়াশোনা, আমার থিয়েটার, আমার হাততালি পাওয়া, আমি রবীন্দ্র সদনে অ্যাক্টিং করছি, সবাই হাততালি দিচ্ছে হল জুড়ে, মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মানে এডুকেশন মিথ্যে, আর কিছু লোকের অদৃশ্য তৈরি করা সিস্টেম একদম ঠিক। আমি নিজেকে দেখব। যে ইন্ডাস্ট্রি আমাকে বলছে হেলথ কনসাস হতে, সেই ইন্ডাস্ট্রি আমাকে সকালবেলা লুচি আর তরকারি দিচ্ছে, আর বলছে হেলথ কনসাস হচ্ছিস না কেন? এমন টাকাও দিচ্ছিল না তখন যে আমি হেলথ কনসাসের জন্য একটু টক দই শশা কিনতে পারবো, একটু মুখে ক্রিম মাখতে পাবো। অথচ বাসে করে আসতে হচ্ছে, আর লোকজন বলছে অর্থনৈতিক অবস্থা খারাপ, বাসে আসতে হচ্ছে। তোমরাই আমাকে সম্মান দিচ্ছ, তোমরাই আমাকে জায়গায় দাঁড় করাচ্ছ, আবার তোমরাই আমাকে ডিকটেট করছো। কে বা কারা আমি জানি না, কিন্তু এখানে ডিরেক্ট কিছু হয় না, অদৃশ্য কিছু। তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লাম, এবং আমি ঠিক করলাম যে আজ যাই করি এটা করবো না, এটা হতে পারে না। কারণ চোখের সামনে কি বলবো, মানে শুভময় দা মারা গেলেন, আমার সিনিয়র একটা দেবরঞ্জন দাকে আমি দেখি, আমি রমাপ্রসাদ বণিকের কথাও উল্লেখ করব। অনেক সিনিয়র দাদারা আছেন, যোগ্য আছেন, যারা এক একজন সিনেমাতে অভিনয় করলে হাততালির বন্যা বইয়ে যাবে। এখানে শিল্প লোকে কম করছে, সারভাইভ করছে, সারভাইভ। তাই ভালো ভালো অভিনেতারা টেলিভিশনে আছেন, সিনেমার জগতে নেই। আজকে ভালো ভালো টেলিভিশনসের ওই ভালো ভালো তুখর অভিনেতাদের নিয়ে যদি সিনেমা করা হয়, আবার যে নস্টালজিয়া ছবি বলছো না, ওগুলো হবে। হয় না কেন? প্রেমমা চিরদিনের পরে আমাদের মতো আমরা কেন নেই? আমি, পার্থ, প্রদীপ, আমরা এক ছবিতে কেন নেই? কেন নেই? রিসেন্ট দেব করছে, দেব প্রোডাকশনস করছে, দেখতে পাচ্ছি। ভেঙ্কটেশের ওই করার পরে অনেকটা গ্যাপ ছিল। রাজদা পরের দিকে প্রলয় করেছিল, অনেককে নিয়ে করেছিল, কিন্তু অনেকটা গ্যাপ ছিল, অনেকটাই প্রচুর গ্যাপ ছিল। তো তখন আমি খুব রেগে গেছিলাম যে না, আমি আর করবো না ইন্ডাস্ট্রি, আমি আজ যাই করি, আমার দেখা হয়ে গেছে। কারণ আমি তখন বোম্বেটা মোটামুটি দেখে নিয়েছি। আমি বুঝে গেছি যে আমি প্রোডাকশানের কাজ করবো, প্রসঙ্গের ইনিশিয়েটিভ নিয়ে প্রোডাকশানস করবো, সব করবো, কিন্তু আমি আর এই দলদাস হয়ে থাকবো না। মানে আমার জীবন, কেরিয়ার, আমার সব কিছু একদম কাঠপুতলির মতো, পুতুল খেলার মতো। আমার উপর একটা অদৃশ্য হাত, তুমি এটা করবে না, করবো না, তাহলে তুমি বাদ। তুমি এটা যদি করো তাহলে তুমি থাকবে। এই যে আজকে হাসপাতাল নিয়ে যেটা হচ্ছিল না, যে সমস্ত কথাবার্তা হচ্ছিল, এটা করতে হবে, ওটা করতে হবে, পৃথিবীর সমস্ত সেগমেন্টের সব জায়গাতে এই বসিং,
এই দাদাগিরি এটা আছে। হ্যাঁ, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে, দাদাকে খুশি করতে হবে। আর দাদাকে খুশি না করতে গেলে যে ট্যাগগুলোর কথা বলছিলে, আন্ডার রেটেড, ব্ল্যাক লিস্টেড, হ্যাঁ, এই ট্যাগগুলো পড়ে যাবে। ঠিক। কিন্তু সময়, তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো, তাহলে সময় কিন্তু সব বদলে দেবে, ঠিক। সব কিছু বদলে দেবে। তো ওই রকম জায়গা থেকে আমি প্রচণ্ড রেগে গেছিলাম যে এরকম আমি আর এই সমস্ত কাজকর্ম কিছু করবো না। তখন একটা সময় ছিল প্রচণ্ড খচে যাওয়া, যে কেন ছাড়ছি, কি জন্য ছাড়ছি, কিচ্ছু আর দরকার নেই। বিশ্বাস করো, আজকে আমি তোমার ইন্টারভিউতে বলছি, তুমি সেকেন্ড টাইম আমাকে বললে, ওই আমি হয়তো খেয়ালও করেছো যে ওই ইন্টারভিউটা দেওয়ার পরে আমি যত কমেন্টস পড়েছি, আমি নিজেও জানতাম না। প্রথমত একটাও বাজে কমেন্টস নেই, একটাও নেগেটিভ কমেন্টস নেই, প্রত্যেকটা পজিটিভ কমেন্টস। যত কমেন্টস পড়েছে প্রত্যেকটা পজিটিভ। এবং দ্যাট ডে আমি নিজেকে মানে খুঁজে পেলাম আবার নতুন করে, কি রে, এত অডিয়েন্স আমাকে ভালোবাসে। তুমি যে কথাটা বললে, আমি ইন্সপিরেশন, এই শব্দটা আমি সেদিনকে পেয়েছিলাম, যে নতুন নতুন ছেলেমেয়েরা আমাকে ইন্সপিরেশন ভাবে। এটা আমি কোনোদিনও ভাবিনি। আমি কি করেছি? 2-4টা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি। আমি কি অভিনয় করেছি? আমাকে দেখতে কি সুন্দর, সাধারণ ঘরের ছেলে আমি, সাধারণ দেখতে। তাহলে নতুন জেনারেশন আমাকে এত পছন্দ করে। পরে ভাবলাম আমার লড়াইটাকে পছন্দ করে, এবং সেই লড়াইয়ের জায়গা থেকে আমি তিল 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 রূপ করে তিলোত্তমার জায়গায় যেখানে নিয়ে এসেছি নিজেকে, আর লিটিল প্রোগ্রেস এভরিডে অ্যাডস আপ টু বিগ রেজাল্টস। প্রত্যেক দিন চারা গাছে জল্প দিয়েছি, সমস্ত লাঞ্ছনা, সমস্ত মানে নেপোটিজম সব কিছুকে ঊর্ধ্বে দিয়ে, আমি যে মাসের পর মাস আমি ঠিকমতো খেতে পাইনি, আমি যে 3 দিন জল খেয়ে কাটিয়েছি, এ তো ঈশ্বর দেখেছে আর আমি দেখেছি। আমি আর প্রদীপ ধর 4 টাকার ভাত কিনে ভাগ করে নুন দিয়ে খাচ্ছি, আর প্রদীপ ধর কাঁদতে কাঁদতে বলছে যে ভাবনা ভাই, আমরা মাংস দিয়ে ভাত খাচ্ছি। সেই দিনগুলো বিফলে যায়নি, কিন্তু আমরা ছাড়িনি, হয় মরে যাও। তো ওই এত কিছু করার পরেও যখন দেওয়ালে পিঠ থেকে গেল, যখন দেখছি যে এ তো থামার নয়, যে প্রশ্ন তুমি বারবার আমাকে করছো, সিস্টেম, নেপোটিজম, এইগুলো এ থামার নয়, তখন ভাবলাম আমার আর কিছু নেই, আমার হারাবার কিচ্ছু নেই। আমার জামা কাপড় আমাকে খুলে সব ল্যাংটো করে দিয়েছে, আমার হারাবার কিচ্ছু নেই। তখন আমার হারাবার কিছুই নেই, আমি আমার মতো করে চলবো। তখনই তোমার প্রসঙ্গায়ন ইনিশিয়েটিভ। এবং আমি যখন কাজ করতে শুরু করলাম, এবং তুমি ভালো করে খেয়াল করে দেখবে, আমি কিন্তু ভেতর থেকে একজন আদ্যপ্রান্ত অভিনেতা। এবং আমি প্রসঙ্গায়ন ইনিশিয়েটিভ করেছিলাম বা করেছি, এবং আগামী দিনেও চলবে এটা, যতদিন বেঁচে থাকি। আমি নিজেকে প্রথম দিকে প্রজেক্ট করতে শুরু করি, যে আমার মধ্যে যে তুমি সেলিং পয়েন্ট জায়গাটা বলছিলে না, যে এই যে রিস্কটা আমি নিয়েছি, সেই রিস্কটা সবাই নেবে না। যে আমার তো সেলিং নেই, প্রসূনের সেলিং নেই, প্রসূনের ফেস ভ্যালু নেই, ওকে নিস না। তাহলে আমি কী করবো? দাদা, দিদি, কাকিমা, জেঠিমা, পিসিমা যারা যারা আছেন, তাদেরকে আমি অয়েলিং করব? এবং সবাই জানে, তুমিও খুব ভালো করে জানো, যে আমার কোনো রাজনৈতিক ট্যাগলাইন নেই, কারণ আমার একটাই রাজনীতি, সেটা অভিনয়। একজন বোম্বের একজন বড় অভিনেতা যার সঙ্গে আমার যোগাযোগ আছেন, তিনি আমাকে বললেন, তুই তোর অভিনয় দিয়ে তুই 10,000 অডিয়েন্সকে তৈরি করেছিস, তোর কোনো রাইট নেই এই 10,000 অডিয়েন্সকে তুই মানে বিপদে ফেলে দিবি। তোর কষ্ট করা 10,000 অডিয়েন্স, 130 কোটি পারিসনি, 10,000 তো পেরেছিস, তাদেরকে কেন ডিপ্রাইভ করছিস? তারপরে আরেকজন টেলিভিশনের একজন ভদ্রলোক আমাকে ফোন করলো, আমি তখনও বললাম করবো না। বললো না, একবার কাজ করে দেখো। আমি বললাম, তখন আমি তো হাত পা ছাড়া, তখন বললো না, আমাদের সঙ্গে কাজ করে দেখো, কোনো অসুবিধা হবে না, হারাবার ভয় নেই। কিন্তু সেখানেও কাজ করতে গিয়ে দেখলাম যে না, ঘোলা জলে মাছ ধরার মতো অবস্থা। থাকবে, তখন রিয়েলাইজ করলাম যে না, থাকবে। আমি হয়তো রেগে তখন সিদ্ধান্তটা নিয়েছি, বলে দিয়েছি, আর আবার কিছু নেই। কিন্তু আজও আমি বলছি যে আমি প্রসঙ্গে ইনিশিয়েটিভ নিয়েই বাঁচব। এবং যখন লোকে বুঝলো আর মাত্র 20 মিনিট বলো, এখনই এসো না বলো, পরের দিকে এই কৈফিয়ত বলো, এখন ম্যাঙ্গোলাভ বলো, এবং আস্তে আস্তে প্রথমে নিজে ডিরেক্ট করছিলাম, আস্তে আস্তে আমি পবিত্র দাস, অনুরাগ পতি, নতুন নতুন প্রমিসিং ডিরেক্টরস, যেটা আমার সঙ্গে হয়েছে, এটা আমি নতুনদের সঙ্গে করতে দিতে চাই না, তাই আমি করব। এবং আমার কিন্তু একটাই লক্ষ্য, যে আমি নিজেকে সেলিং জায়গায় নিয়ে যাবো। আমি রিসেন্ট শিলাদিত্য মৌলিকের একটি হিন্দি ছবি করছি, সেখানে আমার অভিনেতা বন্ধু, হ্যাঁ, শুটিং করে ফিরলাম। আমার এক অভিনেতা বন্ধু হঠাৎ করে আমাকে বললো, কথা বলতে বলতে, তোর অভিনেতা হিসেবে কিন্তু মানে ব্র্যান্ডিং হয়ে গেছে। তাকালাম ওরম ভাবে,
আচ্ছা, ব্র্যান্ডিং হলো। আজকে বেশ কিছু যখন কাজের খবর আসে, লোকজনের যখন বলে, তখন বলে, আমি জিজ্ঞেস করেছি, তুমি আমাকে বলছো পাঠ করতে, প্রথম 3-4টে চরিত্রকে নিয়ে ডিস্ট্রিবিউশন বাড়া বা এক্সিবিটার বা কিছু বলছে না, বা যারা আছেন না, কেউ তো কিছু বলছে না। প্রসূন, হ্যাঁ, আরে প্রসূন তো ভালো অভিনয় করে, আর প্রসূন কোনো অসুবিধা নেই। তার মানে তখন যে লোকগুলো বলেছিল তারা কি আমাকে মিথ্যে কথা বলেছিল? তারপর এই সূর্য ছবিতেও তোমার অভিনয়, হ্যাঁ, আমি হঠাৎ করে দেখি সূর্য ছবি নিয়ে, আমার পারফরমেন্সেস নিয়ে প্রচন্ড, আমার তো কোনো সেলিং পয়েন্ট নেই, সবাই দেখছে, সাধারণ অডিয়েন্স বলছে, সবাই আমার কথা বলছে। আমার কি ভাগ্য খারাপ, তোমার সঙ্গে একটা সিনও পেলাম না। সে তো হবে আগামী দিনে, এটা আমার কাছে বড় অপরচুনিটি। এইবার আমি তখন ভাবছি যে স্বরলিপি, যে আমি তাহলে কি হলো ব্যাপারটা, এই যে আমার ছোট ছোট করে যখন আমার কাজ নেই, আমার নিজেকে তৈরি করেছি এবং অডিয়েন্সকে দেখিয়েছি, ওপেন প্ল্যাটফর্মে দেখিয়েছি, এই যে আজকে পডকাস্ট হচ্ছে, এটাও তো মোবাইলেই লোকে জানতে পারবে, তাই না? এই যে মাধ্যমটা তৈরি হয়েছে, এই মাধ্যমে আমি নিজেকে জাহির করেছি, এবং আমার প্রোডাক্ট তো কেউ আজ অব্দি কেনেও না, কেউ বলেও নি, আমি কাউকে অ্যাপ্রোচও করিনি যে প্রসঙ্গ গান ইনিশিয়েটিভে যতগুলো কাজ হচ্ছে করো। দুর্নিবার গান গেয়েছে, এটা রিসেন্ট তিমির গান গেয়েছে, সাজি গানটা গেয়েছে, তো আমি তো কাউকে কিছু বলছি না। আমি যা ইনকাম করি সেই ইনকামের পয়সা দিয়ে আমি প্রোডাকশন করি, আমার হারাবার কিছু নেই। কিন্তু বুঝতে পারছি যে দর্শক যদি তোমাকে পছন্দ করে, এই দর্শকই হচ্ছে তোমার আসল ভগবান, যে তোমার ফলোয়ার্স বাড়াতে পারে, যে তোমার ফলোয়ার্স কমাতে পারে। তার জন্য তুমি নিজেকে তৈরি করো, সেটা তোমার উপরে তুমি কিভাবে তৈরি করবে। আমার মনে হয়েছিল যে আমার নিজের অভিনয়টাকে আমার স্কিল দেখানোর জন্য আমি একটা এই ধরনের চরিত্র করব, বা এই ধরনের কাজ করতে পারি। এই মঞ্চটার খুব দরকার ছিল, বা এই প্ল্যাটফর্মটার খুব দরকার ছিল। কারণ আমার মনে হয় না যে আমি একটাই হইচইতেই একটি ওটিটিতে কাজ করেছি, আমি একটি ওয়েব সিরিজে রিকের একটি কাজ। তারপর থেকে তো সেরকমভাবে আমাকেও তো মানে সেরকমভাবে কেউ বলেও না, যে বড় কোনো ওটিটি বলেও না যে হ্যাঁ তুমি এসো কাজ করি। আমি এক্সপেক্টও করি না, তাই আমার কোনো ডিপ্রেশনও নেই আর কি। যখন আমি এক্সপেক্ট করতে শুরু করব, তখন আমার ডিপ্রেশন, আমি জানি এরা আমাকে কেউ নেবে না, আমার হারাবার কিছু নেই। তো মজা বিষয় দেখো, কেউ আমাকে নেবে না এটা আমি ভেবে যখন বসে থাকলাম, তখন আমি একটা হিন্দি ছবি পেলাম। মজাটা দেখো, ঠিক। আমি যখন দেখে ভাবছি এরা কেউ নেবে না, তখন আমি জানি আমার কাছে আগামী 2-3টে ছবি আছে, যারা বলছে প্রসন্ন তুমি কবে ডেট দেবে বলো, সেই ডেটের উপরে আমি ছবি করবো, এবং মজা লাগছে। আমি যখন ভাবছি আমার হারাবার কিছুই নেই, তখন কুমার চৌধুরী আমাকে নিয়ে ছবি করে ফেললো, যেটা হচ্ছে সব খবরই বিশেষ খবর না, সব খবর বিশেষ না। তো যখন আমি ছুটছি কিছু আমাকে করতে হবে, তখন নেই কিছু। যখন আমার বোধ তৈরি হলো, যখন আমি ম্যাচিওর্ড হলাম, যখন বুঝলাম যে এটা একটা সাধনা, এটা একটা সাধনা, যেদিনকে আমি বুঝতে পারলাম, যখন এই সাধনায় আমি নিজেকে সাধক হিসেবে আমি জুড়তে শুরু করলাম, যাপন করতে শুরু করলাম শিল্পী হিসেবে নিজেকে, এবং বোম্বের 2.5 বছর, আর সেখানকার কিছু মানুষজন আমার বোধ তৈরি করে দিল, মানে এদিক ওদিক করে দিল। আমি তো কোনোদিনও বলিনি কাউকে যে নাসিরুদ্দিন শাহ আমার কপালে এসে চুমু খেয়েছে, এটা তো আমার ভেতরের অন্তরের ব্যাপার। আচ্ছা, এই ঘটনাটা শুনি। এটা হচ্ছে আমি তখন খাসি কথা বলে একটা সিনেমা করি, হ্যাঁ, তো তখন দ্যাট টাইম আমি বোম্বে, আমি ব্ল্যাক লিস্টের এই কথাটা আমি শুনে ফেলেছি। এবার আমি নিজেকে জাজ করতে গেছি যে আমার এডুকেশন মিথ্যে, নাকি যেটা আমি এই সকল তৈরি করা সিস্টেম তুমি যেটা বলছো সেটা সত্যি, কোনটা সত্যি? আমার পড়াশোনা সত্যি, রবীন্দ্রভারতী সত্যি, থিয়েটার সত্যি, নাকি সিস্টেম যেটা বলছে, সোসাইটি যেটা বলছে সেটা সত্যি? এটা করতে আমি বোম্বেতে গেলাম, বড় স্ট্রাগল। ডাবিং স্টুডিওর আমরা ছোটো ঘরে ডাবিং স্টুডিওতে থাকা থেকে শুরু করে এক একেলাই শহর মে আবু দানা ঢুনতা হ্যায়, চার্লি চ্যাপলিনের সেই বিখ্যাত কথাটা বৃষ্টির জলে ভিজতে ভালোবাসি, এটা আমার সঙ্গে হয়েছে কাজজি। একটি মানুষকে দেখলাম গায়ে কাদা লেগে গেল, সে চিৎকার করলো না, বললো আমি এত জোরে হাঁটবো যে গায়ের কাদা গায়ে লেগে শুকিয়ে পড়ে যাবে। ইন্সপায়ার হলাম। যাদের কাজ নেই তারাও দেখছি খুব পজিটিভ, কোনো নেগেটিভ অ্যাটমসফিয়ার নেই এখানে। এই করতে করতে আমার এক পরিচিত বান্ধবী, যার সঙ্গে আমি একটি অভিনয়, তোমার সঙ্গে যেমন সূর্যতে আমি অভিনয় করতে গিয়ে আলাপ হলো, তেমনি একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল আমার কলকাতাতে। কার ছবি ঠিক মনে নেই, সুব্রতদার ছবি মোস্ট প্রবাবলি। স্বস্তিকার সঙ্গে একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম, তো জুনিয়র আর্টিস্টের পাঠ করেছিল।
তো সে আমাকে বলেছিল প্রসন্নদা তুমি খুব ভালো অভিনয় করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সে হঠাৎ করে আমাকে ফোন করে আমাকে এখন বলে যে দাদা তুমি কোথায়? আমি বললাম আমি তো বোম্বেতে। ও তুমি বোম্বেতে, খুব ভালো। আমি বললাম কেন ভালো মানে, কি হয়েছে? না শোনো না, একটি ছবি হচ্ছে, তো সেই একটি ছবিতে আমি তোমার কথা বলেছি যে আমার এক দাদা তিনি করছেন, তো তিনি আছেন কাস্টিংয়ে। তো আমাকে জিজ্ঞেস করছিল এরকম একটি গায়ের রং কালো এরকম একটি ছেলে প্রয়োজন, কিন্তু এরকম এরকম খুব অ্যারোগেন্ট হতে হবে। আমার তো তোমাকে মনে হলো, আমি বললাম আর তোমার নাম্বারটা দিয়েছি আমি। বললাম ভালো করেছিস। এই ফোনটা রাখার সঙ্গে সঙ্গে একটি ফোন এলো আমার কাছে। হ্যাঁ আমি অমুক বলছি, যে আমি শুনলাম বোম্বেতে আছো তুমি, একবার দেখা করতে পারবে? বললাম যে হ্যাঁ পারবো। তো আমি গেলাম, উনি বললেন যে আমি এই ছবিটির লাইন প্রডিউসার, তো এরকম ছবিটা কলকাতাতে শ্যুট হবে। আমি বোম্বেতে বসে শুনছি ছবিটা কলকাতাতে শ্যুট হবে, এদিকে আমি কলকাতা ছেড়ে দিয়েছি। হ্যাঁ আমি বললাম ও আচ্ছা, আমি একটু হালকা করে নিলাম। আমি বললাম আচ্ছা কি চরিত্র? বলছে খুব ইন্টারেস্টিং চরিত্র, ছবির মুখ্য চরিত্রই বলতে পারো, মেন কাস্টিং, আর ছবিতে নসিরুদ্দিন শাহ আছেন। জি নাসির স্যার মানে আমার অভিনয়ের ভগবান উনি, ওনাকে দেখেই বড় হয়েছি। উনি ওমপুরি, আমার চোখের সামনে না মির্চ মশালা ভেসে উঠলো। আমি বললাম হ্যাঁ করবো। বললো না তুমি বললে তো হবে না, তোমাকে কলকাতায় যেতে হবে, গিয়ে তোমাকে একবার ডিরেক্টরের সঙ্গে কথা বলতে হবে, বাট তুমি আমার তরফ থেকে ওকে। এলাম কলকাতায়, লেক গার্ডেন্সে ডিরেক্টরের সঙ্গে কথা বললাম। প্রথমে দেখলাম বয়স্ক ভদ্রলোক যুধাজিৎ সরকার। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওনার কাছে, যে ওই 50-100 টাকা জুনিয়র আর্টিস্ট থেকে যদি ছবির জায়গা থেকে নিয়ে আসেন। উনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করলেন না, বলে বলো। আমি কি বলবো? তোমার সম্পর্কে কিছু বলো, কিরকম লাগে তোমার ইন্ডাস্ট্রি, তোমার এই অ্যাটমসফিয়ার, তোমার যে কাজ করছো। আর আমার তখন ভোরে ক্ষোভ, আমি তখন কলকাতা ছেড়ে আরো আগুন জ্বলছে ভেতরে, আমি সব বলে দিলাম। উনি বললো ঠিক আছে, আমি বিকেল 5টায় জানাচ্ছি তোমাকে। বিকেল 5টায় উনি আমাকে ফোন করে উনি আমাকে বললেন যে ইউ আর সিলেক্টেড। নাসির স্যার, আমি, অনিন্দিতা, বেনিদি, শিলাজিৎ দা, তো আমি চরম কাস্টিং যাকে বলে। এবং আমি এই প্রথম দেখলাম যে আমাকে একজন অভিনেতাকে, আমার চরিত্র ছিল একজন বক্সার, মুসলিম একটি ছেলে যে বক্সার, আমাকে 1 মাস ধরে বক্সিং শেখালো এই পরিচালক, সঙ্গে করে নিয়ে যেতেন মেটিয়াবুরুজে, ওখানে বক্সিং ক্লাব আছে, নাসিম ভাইয়ের কাছে বক্সিং শেখাতেন। মানে 1 মাস আমি বক্সার হয়ে উঠেছিলাম। এই যে প্রসেস, এই প্রসেসটা আমি কলকাতাতে পাচ্ছিলাম। একটা আলাদা মজা। উল্টে আমি অভিনয় করতাম বলে আমার পরিচালক দাদারা, বন্ধুরা, স্যাররা আমাকে মাঝে মাঝে বলতে এত ভালো অভিনয় কেন করলি, কেটে বাদ দিতে হবে। আলাম মানে একজন দাদা তিনি আমাকে বলেছিলেন যে একটু অভিনয়টা কমিয়ে দে। আলাম মানে হিরো ঝাড় খেয়ে যাচ্ছে। হ্যাঁ এটা শুনি। অ্যান্ড আমি তারপরে যখন এত কিছু সবার কিছু পর আমি নিজেকে বুঝলাম, তারপর নাসির স্যারের সঙ্গে খাসি কথা করতে করতে আমাদের খাসি কথা শেষ হলো। একটি পার্টি রাখা হলো, সেই পার্টিতে গেট টুগেদার একটা পার্টি রাখা হলো। সেই পার্টিতে আনন্দ করলাম। নাসির স্যার পুরো মাটিতে আমাদের পাশে বসেছিল, একসঙ্গে গল্প হলো, গান হলো। যখন উনি চলে যাচ্ছেন পার্টিতে, তখন আমরা সবাই দাঁড়িয়ে আছি। উনি নর্মালি চলেই গেলেন, চলে গিয়ে ঠিক কি মনে হলো, পুরো ফিল্মি, পুরো সিনেমার মতো। আমার বলতে লজ্জা লাগে, লোকে বললে ভাববে যে আমি বানিয়ে গল্প বলছি আর কি। হ্যাঁ, উনি ফিরে এলেন, ফিরে এসে আমাকে দিকে তাকালেন, তাকে আমার মুখটা ধরে কপালে একটা চুমু খেলেন, কে মাথায় হাত দিয়ে বলে বহুত বড়া হো গেল, বলে উনি চলে গেলেন। আর আমি 1 মাসে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম। আমি ওনাকে দেখেছিলাম চোখের সামনে যে কী করে একটা মানুষ অভিনয় করেন, কেন আজকে নাসির স্যার তার মিনিমাম 1 ইঞ্চি জায়গা আমাদের এখানে দেওয়া হয় না কাজ করতে গেলে। আমাদের এখানে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে তুমি যদি 1 টেক ভালো অ্যাক্টিং করো তাহলে তুমি ভালো আর্টিস্ট। কিন্তু আমি নাসির স্যারকে দেখেছিলাম একটা ডায়লগ ডেলিভারি করার জন্য উনি সময় নিয়েছিলেন প্রায়
আমি মুডে ঢোকার জন্য, অ্যাক্ট্রেস পিপেট বলি, আমি মুডে ঢোকার জন্য 10 মিনিট সময় নিয়েছিল। ফ্লোর পুরো পিন ড্রপ সাইলেন্স ছিল। অথচ আমরা যখন ফ্লোরে কাজ করতে চাই কত রকম আওয়াজের মধ্যে কাজ করতে হয়। তো ওইটা যখন আমি শুনেছিলাম, তারপর আবার যখন ফেজ হলো, যখন আমি এই বক্তব্যটা রাখলাম ছেড়ে দেবো, তারপর যখন আবার কাজ করতে শুরু করলাম, তখন আমি বুঝেছিলাম যে ওই নাসির স্যার আমাকে কেন কথাগুলো বলেছিলেন, আসলে লড়াইটা কী। এই যে বলছি সাধনা করছি, সাধক হয়েছি, আসল লড়াইটা কী। নিজেকে প্রতিনিয়ত ঘরে বসে শুধু নিজের যে তরবারি আছে, এটা আমার কথা না, সৌম্য মিত্রের কথা, নিজের অভিনয়ের যে শোড আছে সেটাকে শুধু শান দিয়ে যাও। এখন আমি এরকম জায়গায় আছি, তাই আমার বলতেও লজ্জা লাগে যে নাসির স্যার আমাকে কপালে চুমু খেয়েছিলেন। এটা না একটা নিজস্ব অনুভূতি, তো এটা ভালোবাসার মতো। এটাকে এই বুকের কোনায় সন্তর্পণে রাখা ভালো। আমি এটা নিয়ে কোনোদিনও বাজার করতে চাইনি। বাজার করলে করাই যায়, কিন্তু ভালোবাসার মানুষ বা ভালোবাসার স্মৃতিগুলোকে কখনো বাজারই করতে নেই। ঠিক কথা। তো তাই তোমার ইন্টারভিউ তো আমি আজকে বললাম আর কি, মানে কথা প্রসঙ্গে বেরিয়ে উঠলো। এই সমস্ত খাটাখাটনি করে আমি যেমন ভেবেছিলাম যে প্রসঙ্গের ইনিশিয়েটিভ থেকে, এই যে তোমরা যেমন পডকাস্ট করছো, যে প্রত্যেকের ইন্টারভিউ নেবে যারা ভালো কাজ করছেন, বিভিন্ন শ্রেণীর সেক্টরের মানুষ আসবে, আমিও ভেবেছিলাম যে প্রসঙ্গের ইনিশিয়েটিভ থেকে আমি বেশ কিছু প্রোডাক্ট তৈরি করবো ব্যাক টু ব্যাক, যাতে মাসে মাসে বা 6 মাস অন্তর অন্তর দেখা যায়। সেটা আপাতত সেটা না করতে পেরে আমার এখন যেটা হয়েছে যে আমি বছরে 1টা কি 2টো প্রোডাক্ট করব। কারণ আমার এই ইএমআই চক্করটা যদি আমার না থাকতো, তাহলে হয়তো আমি এই মাসে মাসে করে একটা করে আমি শর্টস দিতে পারতাম, কিন্তু সেটা আমি এখন পাচ্ছি না বিকজ অফ আমার এইখানে ইএমআই শেষ হলে সেই আশা আমরা রাখছি। হ্যাঁ, ইএমআই আশা আমি আশা না, এবং আমি মানে কি বলতে পারো, প্রসঙ্গের ইনিশিয়েটিভের সিইও, ওনার কী সব বলে, মালিক, এসব, সেই জায়গা থেকে আমার তো আমাকে ডিকটেট করার কেউ নেই। তো বাট এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমার পুঁজি কম, আমি বুঝি কম। তাই আমার মতো সহযোদ্ধা, বন্ধু বান্ধব, পরিচালক যারাই আছেন না কেন, যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তাদের সঙ্গে কাজ করব। আমি কোলাব করে কাজ করি, সবার সঙ্গেই কাজ করি। আমার যা ক্ষমতা আছে, আমার যা টেকনিক্যাল সাপোর্ট আছে, আমার যা টিম আছে প্রসঙ্গের ইনিশিয়েটিভের, আমি টিম তাদেরকে দেবো। এবং আমার যে কাছে যদি ক্ষমতা থাকে, আমি একগুচ্ছ নতুন নতুন আপকামিং পরিচালকদের নিয়ে কাজ করব। স্ক্রিপ্ট শুনবো, যা স্ক্রিপ্ট ভালো লাগবে, যা স্ক্রিন প্লে ভালো লাগবে, আমি নিজে ক্যামেরা প্রোভাইড করব। আমি বলছি তো আমি এগুলো করবো, কিন্তু সেটা আমি করতে পারছি না। আমার ইএমআই গুলো মিটে যাক, আমার ফ্ল্যাটে, মানে যেগুলো তুমি ফেস করে এসছো, হ্যাঁ, সেটা যাতে নতুনরা কেউ না। একদম আমার ইচ্ছাও আছে, মানে আমি ইচ্ছা আছে, আমি শুরুও করে দিয়েছি। অনুরাগ পতি একজন খুব ভালো পরিচালক, অনুরাগ পতি আমার কৈফিয়ত করেছে। পরের আরেকটি ছেলে একজন মাস্টার মশাই, পবিত্র দাস, মালদাতে থাকে, সে করলো এই যে ম্যাঙ্গো লাভের ট্রেলার ফেলার যা দেখেছো। এরপরে আমার পাইপলাইনে এরকম নেকে দিয়ে করাতে হবে। আমার যখন আসবে সামর্থ্য, বা কেউ আমাকে গল্প দিল, সে গল্পটা আমার খুব ভালো লাগলো, আমি প্রচুর গল্প শুনি, ভালো লাগলো, স্ক্রিপ্টে তার সঙ্গে বসে যদি মনে হয় যদি হ্যাঁ একটু কম বাজেটে হয়ে যেতে পারে, জুগারু বাজেটটা আমি খুব ভালো করে করতে পারি। আর এখন গিল্ড অনেক ভালো সিস্টেম করে দিয়েছে যে হ্যাঁ, যে তুমি কম ইউনিট নিয়ে, 14 জনের ইউনিট নিয়ে, 15 জনের ইউনিট নিয়ে কাজ করতে পারো, তো করতেই পারি। আর তো কোনো বাধা নিষেধ নেই, মানে গুপি বলে সেই শব্দটা এখন আর নেই। তো আমার কাজ করতে কি অসুবিধা, কাজ করব, শুধু ওই ইএমআইটা মিটে যাক, তাহলে এর পরে আমরা বেশ এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, কারণ কেন বলতো, আমার কাছে তো ফিনান্সার নেই, আর আমি এক্সপেক্ট করে বসে থাকি না কেউ আমাকে ফিনান্স করবে। ঠিক, সবাই প্রডিউসারের পেছনে ছোটে, ফিনান্সারের পেছনে ছোটে, আমার ছোটার কিছু। এই স্বাধীনভাবে কাজ করার যে স্বাধীনতার আনন্দ, এটা যারা করে, মানে যাদের আছে তারাই সেই মজাটা পায়। একদমই, আর এটা আমি করবোই, মানে এটা আমার মোটো। আমি যদি কখনো যত বড়ই হয়ে যায় না কেন, এটা আমার এই গেটওয়েটা খোলাই থাকবে, যে অল আর নিউ কামার্স। কারণ আমি যেটা ফেস করেছি, যাতে ফেস না। তুমি বললে অবাক হবে যে ম্যাঙ্গো লাভে প্রায় 17 থেকে 18 জন সব নতুন অভিনেতা অভিনেত্রী, যাদেরকে কেউ দেখেনি আজও, কেউ দেখেইনি। দেখুক, ইভেন কৈফিয়তেও যিনি লিড কাস্টিং করেছে, সে প্রথম ক্যামেরা ফেস করেছে, এবং সেটা ফেস করার পরে আমার ভালো লেগেছে। তার অভিনয় দেখে ইন্ডাস্ট্রির একজন বড় পরিচালক মিঠুনদার কো অ্যাক্টর হিসাবে তাকে চুজ করেছিল, আমাকে বলেছিল যেরকম তুই যাকে নিয়ে কাজ করলি খুব ভালো, মিঠুনদা যদি কো অ্যাক্টর হয় তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো মানে এইটা আমার খুব ভালো লেগেছিল, কারণ কাজ দেখেই তো কাজ আসে। একদমই। আর একটা খুব সিরিয়াস নোট পৌঁছেছে যে তুমি আমাকে পাগল বলো, ছাগল বলো, যাই বলো, আমি কাজটাকে যাপন করি, আর আমি সারাক্ষণ কাজের মধ্যেই থাকি।
তাই লোকে না, আমার বন্ধু বান্ধব বা ইন্ডাস্ট্রির লোকজন, তোমরা আমাকে ঠিক ওই সিরিয়াস নোটটাতেই নাও আর কি। প্রসন্দা কাজ ছাড়া অন্য কোনো ব্যাপারে খুব একটা ইন্টারফিয়ারেন্স একদম কোনো পার্টি থেকে শুরু করে কোথাও প্রসন্দাকে দেখা যায় না। না, আমি পছন্দ করি না, আমার কাছে এটাই সব। এবার যেটা বলছিলাম, সেটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো করে বলা হলো না, এই যে তুমি নাসিরউদ্দিন শাহের চুমুর কথা বললে, এই চুমুর কথা শুনে আর একটা চুমুর কথা মনে পড়ে। যখন তোমার প্রথমের দিক, হ্যাঁ, সেই সময় যে কাজের জন্য অঞ্জন দত্ত তোমার দুগালে দুটো চুমু খেয়েছিল, হ্যাঁ, আর সেইখানে তোমার কি পারফরমেন্স, সেই গল্পটা একটু যদি আমাদের বলো। পারফরমেন্স জানি না কি পারফরমেন্স, মানে অঞ্জন দত্তর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। অঞ্জনদার সঙ্গে অভিজ্ঞতা প্রচণ্ড ভালো এবং বেশ মজার। উনি তো একজন অভিনেতা। মানে আমার মনে আছে, আমাকে আমি নন্দনে আড্ডা মারছি, আমাকে একটি ফোন এলো আমার কাছে, এরকম, হ্যালো প্রসূন গাইন বলছো? হ্যাঁ বলছি, আমি অঞ্জন দত্ত বলছি। অঞ্জন দত্ত আমার নাম্বারে ফোন করবে কেন? কে আমি? আমি তো প্রথম নতুন। হ্যাঁ, আমি তোমার নাম্বারটা পেলাম কৌশিক গাঙ্গুলির কাছ থেকে। আনলাম, ও আচ্ছা। কৌশিক গাঙ্গুলির সঙ্গে টেলিফোন করেছিলাম আমি। আনলাম যে হ্যাঁ স্যার, তুমি এক্ষুনি একবার চলে আসতে পারো আমার বাড়িতে? আনলাম, স্যার কোথায় বাড়ি আপনার? উনি ওনার অ্যাড্রেস বললেন, আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমাকে দেখলেন খুব ভালো করে, দেখে একটি চরিত্র বললে, যেটা 9 মাইলসের চরিত্র। দেখার পরে আমাকে বলল, কি মনে হচ্ছে তোমার? আনলাম যে স্যার ভালোই মনে হচ্ছে। দেখলো, বাইরে থেকে জাস্ট দেখলো, দেখে স্ক্রিপ্টের একটা ডায়লগ শোনালো। শুনে আমার দিকে তাকালো, তাকিয়ে বললো যে তুমি করছো? আর কিছু কিন্তু ওসব কিছু বললো না, মানে অডিশন নেওয়া, স্ক্রিপ্ট বলা, ডায়লগ কীভাবে বলো, কিচ্ছু না। তা তুমি করছো? আনলাম স্যার যাওয়া কবে? পরশুদিন যাওয়া। আনলাম কী করে? জামা কাপড় চরিত্রের টাকা দিয়ে দিল, এই কালারের বাদে তোমার ফিটিংসের তুমি প্যান্ট কিনে নাও, 2-3টে প্যান্ট কিনে নাও, গেঞ্জি ফেঞ্জি কিনে নাও, তুমি যেটা ভালো বুঝছো করে নাও। স্ক্রিপ্টটা দিল, স্ক্রিপ্টটা পড়ে আবার রাতেরবেলা ফোন করলাম, বললো হ্যাঁ তুমি একদম ঠিক যাচ্ছ, তুমি জামা কাপড়গুলো কিনে নিয়েছো? না, কালকে কিনে নেবো। ঠিক আছে। উনি কিছু দেখলেন না, আমি আমার মতো করে জামা কাপড় কিনে নিলাম, নিয়ে আমি উঠে দেখি চুন্নিদি, আমার কয়েকটা চুন্নিদি, আর অঞ্জনদা নিজে। এটা তোমার কাছে সারপ্রাইজ ছিল? চুন্নিদিটা আমি জানতাম না, চুন্নিদি আমি জানতাম না, অঞ্জনদা করছে এটা আমি জানতাম। গিয়ে দেখি চুন্নিদি, ভালো অভিনেতা, এমনি অঞ্জন দত্তের সঙ্গে অভিনয় করবো আমি, তাও সেই অঞ্জন দত্তের 9 মাইলস গল্পটা, এবং সেই গল্পের প্রোটাগনিস্ট আমি তখন ওই জুনিয়র আর্টিস্টের পাঠ করি আর কি। হ্যাঁ, তো আমি অবাক হয়ে গেলাম। কৌশিক গাঙ্গুলি আমাকে খুব পছন্দ করেন, মানে পরের দিকে যা ছবি করেছেন, আমাকে আজ অব্দি কোনো ছবিতে নেননি উনি, কিন্তু আমাকে একটি টেলিফিল্মে নিয়েছিলেন। বাট উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি তোকে নিয়ে কাজ করব, এবং আমি এখনও সেই দিনটায় অপেক্ষা করছি যে কৌশিকদা কবে আমাকে ফোন করে বলবে যে প্রসূন আয়, তোকে নিয়ে এবারে আমি একটা কাজ করছি আর কি। বাট উনি যেটা করেছিলেন সেটা তার থেকে অনেক বেশি। উনি অঞ্জন দত্তের কাছে আমাকে রেফার করেছিলেন, এবং আমি কাজ করতে গেলাম, এবং অঞ্জন দত্তের কাজ করার স্টাইলটা একটু অন্যরকম। আমরা জেনারেলি পাহাড়ে শুটিং করতে গেলে কি হয়, পাহাড়ে শুটিং করতে গেলে আমরা আগে লোকেশনে যাই, গিয়ে ফ্রেশ হই, গিয়ে জামা কাপড় ছাড়ি, কল টাইম দেয়। তারপরে আমি প্রথম ফেস করলাম এনজিপিতে নেমেই কল টাইম। এনজিপি থেকে যে আমরা পাহাড়ের দিকে যাব গাড়ি করে, যেতে যেতে শ্যুট করতে যাব, মানে উনি টাইমটাকেও নষ্ট করবেন না। পরের দিকে শুনেছিলাম আমি যে টাইম ইজ মানি, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। অঞ্জন দত্ত জানেন যে টাইমকে কি করে ব্যবহার করতে হয়, তাই যে কোনো ছবির শুটিংয়ের একদিন আগে উনি শুটিং শেষ করে দেন। 9 মাইলসের ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং আমার অভিজ্ঞতা বলি, আমি তো গিয়ে শুটিং শুরু, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, মোমো ব্রেকফাস্ট করলাম, মেকআপ টেকআপ হয়ে গেল, এবার গাড়ি চালিয়ে যাব। শুটিং শুরু হলো, প্রথম সিন, অঞ্জনদার গাড়ি খারাপ হয়ে গেছে, আমার এন্ট্রি, চোখে সানগ্লাস, এবং এন্ট্রিটা নিলাম। নেওয়ার পরে স্মোক
করছিলাম আর কি চরিত্রে, করার পরে জাস্ট এইরকমভাবে ফেলেছিলাম আর কি সিগারেটটা, এরকমভাবে ফেলেছিলাম না এরকমভাবে ফেলেছিলাম খেয়াল নেই, করে পা দিয়ে এরকমভাবে ডলেছিলাম, করে হাঁটতে হাঁটতে গিয়ে ডায়লগটা বলেছিলাম। ওই যে আমি শুধু এন্ট্রি নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার পরে যখন কাট হলো, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম, পেয়ে গেছি আমি নাগার্জুনকে পেয়ে গেছি, ওফ আমি নাগার্জুনকে পেয়ে গেছি। আমি একটু কেঁপে গেলাম হঠাৎ করে, আহ কি ভালো অভিনয় করেছো তুমি বলে পুরো আমাকে জড়িয়ে ধরলো। আমার না কিছুক্ষণের জন্য আমার একটু বিশ্বাস করতে অবাক লাগছিল নিজেকে, যে উনি আমার প্রশংসা করছেন না কি করছেন, মানে আমি কি করেছি? আমি তো শুধু ফ্রেমে এন্ট্রি করেছি, এন্ট্রি করে সিগারেটটা নিয়ে, ডায়লগও সেরকম কিছু না, সিগারেটটা ফেলেছি, ফেলে হেঁটে চলে গেছি। হয়তো উনি যে চরিত্রটা খুঁজছিলেন উনি হয়তো সেটা পেয়েছেন, এবং সেটার পরে উনি এত এক্সাইটেড হয়ে গিয়ে বলছে, এই তো আমাদের বাংলার নাগার্জুনকে পেয়ে গেছি আমি, এবং এত আমি মানে কি বলবো প্রশংসা পেলাম। তারপরে গাড়ি চালিয়ে যখন এলাম লোকেশানে, এসে আমি কৌশিক গাঙ্গুলিকে প্রথম ফোন করলাম, যিনি আমাকে রেফার করেছিলেন। আলাম দাদা থ্যাংক ইউ কৌশিক দা, থ্যাংক ইউ সো মাচ, মানে তুমি এরকম না বললে। কাজ কেমন হচ্ছে? আলাম খুব ভালো, ফার্স্ট শটে খুব প্রশংসা করেছে। কৌশিক দা আমাকে সত্যি আমার উত্তেজনার মিটারিংটাকে ব্যালেন্স করে দিয়েছিলেন। আমাকে বললো, অঞ্জনদা ওরকমই মানুষ, আবেগে ভাসিস না, মন দিয়ে পাঠটা করতে গেছিস, মন দিয়ে পাঠটা কর। আমাকে আবার উনি রিয়েলিটিতে নিয়ে এলেন। এবার আমি নিজেকে বলতে শুরু করলাম, না প্রসূন তুমি কিছুই অভিনয় করোনি, কিচ্ছু না, এত প্রশংসা করো না, কিচ্ছু হয়নি তোমার, করেছো ভালো হয়েছো, এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। করে পরের দিন আর একটা সিন করলাম যেটা খুব মজার, সেটা টেবিলে বসে খাওয়ার একটা সিন ছিল। তো সেই খাবার সিনটা করতে করতে ডায়লগ হোক এক্সপ্রেশনস হোক, এমন একটা কিছু করেছি, অঞ্জনদা হঠাৎ আমাকে এসে দু গাল করে চুমু খেলে নিল, আমার দুটো গাল পুরো লালা। কোথায় ছিল ওই অভিনেতা, উফ কি করছো ওই তুমি কি করছো। আমার মনে হয় আমার গার্লফ্রেন্ড বা আমার বউ আমাকে এরকম চুমু কোনোদিনও খায়নি, অঞ্জনদা যখন চুমু খেয়েছিল। আমার তখন নিজেকে বিশ্বাস করতে অবাক লাগছিল যে আমি কি সত্যি ভালো অভিনয়টা করি, কিন্তু আমি অঙ্ক বুঝতে পারছিলাম না। আমি তো আবেগ দিয়ে মন দিয়ে অভিনয়টা করছিলাম, অত টেকনিক্যালি ছিলাম না, অত টেকনিক্যাল সাউন্ডও ছিলাম না, আমি করছিলাম অভিনয় মন দিয়ে, সেইটা একটা মজার। আর একটা সিন ছিল, সেটা হচ্ছে যে একজন অভিনেতা পরিচালক হলে আর একজন অভিনেতার ভেতর থেকে কী করে অভিনয়টা বের করতে হয় খুব ভালো করে জানেন। ক্লাইম্যাক্স একটা সিন ছিল যেখানে আমার ডায়লগ ছিল যে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে আপনি যেটাকে জেহাদ বলছেন না, সেটা আসলে জেহাদ নয়, বলে একটা প্রায় 2.5 পাতার ডায়লগ ছিল। আমি একা জেহাদের পক্ষে কথা বলছি, অঞ্জন দত্ত জেহাদের বিপক্ষে কথা বলছেন, আলোচনা চলছে, এবং সেটা সারা পৃথিবী জুড়ে যে জেহাদ চলছে সেটাকে নিয়ে। তো সেটা যখন ডায়লগ আমি যখন রিহার্স করছি, তখন অঞ্জনদা এলো, এসে বললো, হ্যাঁ প্রসূন বলো তুমি কীভাবে ভেবেছো। তখন আমি ওনার খুব পছন্দের ছেলে হয়ে গেছি, অঞ্জনদার লাইফের স্ট্রাগল শুনছি, ওনার বিদেশ যাওয়া, মৃণালবাবুর কাছে আসা, সব শুনছি, গান শুনছি, অন্য অঞ্জন দত্তকে দেখছি, জীবন্ত অঞ্জন দত্তকে দেখছি চোখের সামনে, এবং আমি খুব ডিসিপ্লিন প্রসূন গাইন তখন, ঠিক আছে। এবং যখন লাস্ট সিন করতে আসছি ক্লাইম্যাক্সে, তখন আমার মনে আছে অঞ্জনদা আমাকে এসে বললেন যে, প্রসূন কীভাবে বলবে তুমি ডায়লগটা? আনলাম, স্যার বলুন কীভাবে বলবো। তো বলছে, না তুমি কীরকম বলা উচিত। আনলাম যে আসলে যেরকম লেখা আছে সেরকম বলা উচিত, যে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে আপনারা যারা অত্যাচারিত হচ্ছেন। স্যার এভাবে বলা উচিত, কিন্তু আমার না ঠিক এভাবে বলতে ইচ্ছা করছে না। তো বলছে, আচ্ছা কীভাবে বলতে ইচ্ছা করছে? আনলাম, খুব স্বাভাবিক, খুব ন্যাচারালি। হ্যাঁ ন্যাচারালটা কী শুনি? অঞ্জনদা বলছে, আনলাম এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি যদি এভাবে ডায়লগ বলি যে বছরের পর বছর ধরে আপনি যেটাকে জেহাদ বলছেন সেটা আসলে জেহাদ নয়। আমার উনি মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি জানো এই চরিত্রটা কার করার কথা ছিল?
হঠাৎ এটা কেন বললেন আমি বুঝতে পারলাম না। তো বললো যে নাসিরের বড় ছেলের করার কথা ছিল, যাকে আমি ঈশ্বর ভাবি। এটা আমি কিন্তু মানে খাসি কথার আগের ঘটনা। আরো দু একজনের নাম বললাম, তারা বোম্বের খুব বড় বড় অভিনেতা। আমি একটু ঢোক গিললাম, আমাকে বলল ঠিক আছে তুমি তোমারটাতেই থাকো, ওই থিয়েট্রিক্যালটাতে থাকার দরকার নেই, বছরের পর বছর ধরে থাকার দরকার নেই। আরেকটা জিনিস, আজকে দেখবো কে বড় অভিনেতা, অঞ্জন দত্ত না প্রসূন গাইন। বলে উনি দরজাটা বন্ধ করে চলে গেলেন। এটা তো মারাত্মক একটা চাপ। এই চাপটা নেওয়া যায় না, এই চাপটা জাস্ট নেওয়া যায় না। আমি ভাবছি কি করছে, এবার উপায়ও নেই, আমাকে ফ্লোরে যেতে হবে। সুপ্রিয় দত্ত ডিওপি, ওয়ান শট যাবে 2.5 পাতা। এবার আমার বন্ধু বান্ধব বলে, আজকে যারা এনএসডির বন্ধু বান্ধব বা 2-1 এফটিআর বন্ধু বান্ধব, ওরা বলে अरे भाई तेरा पास कुछ था या नहीं था, तेरा पास कॉन्फिडेंस बहुत था, तेरा पास इतना कॉन्फिडेंस था ना, অ্যাক্টিং চাই ছোড় দে। তো আমি না সত্যি আমার কনফিডেন্সটাকে কেউ কাজে লাগিয়েছিলাম। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়েছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম যে কাউকে তো কিছু দেখানোর নেই, অঞ্জন দত্ত যখন আমাকে চ্যালেঞ্জ করেই গেল কে কত বড় অভিনেতা, ঠিক আছে হে ঈশ্বর আমাকে পাওয়ার দাও, আমি কিছু ভাববো না, আমি কিছু করবো না, ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা করব। আর একটা জিনিসের নোট রাখবো, আমি উঁচুতে উঠবো না, আমার স্কেল আমি কখনো উপরে তুলবো না, আমি স্কেল নিচুতে থাকবো। এটাও আমার এক দাদা, সবার কাছ থেকে তো শেখা হয়, তো আমার এক দাদার কাছ থেকে শেখা ছিল যে উনি যত রাগ দেন উনি তত ঠান্ডা হতেন। আর অভিনেতা হিসেবে চোখ তো খুব ভালো খুলে রাখতে হয়। তো আমি না ভেবেছিলাম যে এত রাগের সিন, এত জেহাদের সিন আমি না রেগে বলবো না, আমি ঠান্ডা হব। এবং সেই ঠান্ডা লেয়ারিংটা যখন আমি বলতে শুরু করলাম, বছরের পর বছর ধরে আপনি যেটাকে জেহাদ বলছেন না, কি হলো সিগারেট দিন, এবার আমি ইমপ্রো করতে শুরু করলাম। সরি, এই ডায়লগের মধ্যে আমি ইমপ্রো করতে শুরু করলাম। উনি যা পজ নিচ্ছেন সেই পজটাকে আমি রিঅ্যাক্টিং করতে শুরু করলাম। আমি আর অ্যাক্টিং করছি না তখন, আমি রিঅ্যাক্টিং করছি। উনি তখন ড্রিঙ্ক করতে করতে রাখছেন, আমি কথা বলতে বলতে গিয়ে আবার বোতল থেকে নিয়ে আবার একটু মদটা ঢেলে দিচ্ছি ওনার ওখানে, হুইচ ইজ স্ক্রিপ্টেড নট। আমি বিটুইন দ্য লাইনটাকে কাজে লাগাচ্ছি, অভিনেতার বিটুইন দ্য লাইনটাকে কাজে লাগাচ্ছি। এবং করতে 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 যখন শেষ হলো সিনটা, অঞ্জনদা কাট বললো নিজে আমাকে জাস্ট এসে জড়িয়ে ধরলো, আবার চুমু দিলেন। বললো কোথা থেকে অভিনয় করো তুমি, কোথা থেকে অভিনয় করো। আমি তখনও বুঝতে পারিনি আমি কোথা থেকে অভিনয় করি। এবং আবার চুমু খেলেন, খেয়ে আমাকে বললো এই ছবি তো হিট আছে এবং আমি তোমাকে বলে দিচ্ছি ইউ উইল রেকগনাইজ, তুমি রেকগনাইজ করবে। এবং এটা অসম্ভব মজার অভিজ্ঞতা যে একটি মানুষ যাকে আমি খুব বড় জায়গায় দেখতাম, অঞ্জন দত্ত, এবং তিনিও তো কোথাও আমাদেরই মতো স্ট্রাগলার ছিলেন। ওনার লাইফটাও কিন্তু খুব কষ্টের, খুব কষ্টের। মানে আজকে যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, মানে অঞ্জনদারও সেই একই ছিল, একজন যোগ্য অভিনেতা, একজন যোগ্য অভিনেতাকে এখনো স্ট্রাগল করছে। আমি একজন যোগ্য অভিনেতাকে, তার মানে তুমি যে বলছো সিস্টেম, একজন যোগ্য অভিনেতা তখনও অযোগ্য ছিল, কিন্তু তিনি যোগ্যতা দিয়ে প্রমাণ করলেন। আর এখন অঞ্জন দত্ত দেখলে এখনো এমন একটা পুল তৈরি করলেন যে অঞ্জন দা সিনেমা ও অঞ্জন দা থাকলে অডিয়েন্স কিন্তু যায়, কিন্তু স্ট্রাগলটা চলছে। আর এই যে স্ট্রাগল না, তোমার একটা বড় কথা বলি, সেটা হচ্ছে যে আশিস বিদ্যার্থী, আমার সৌভাগ্য হয়েছিল অভিনয় করার আশিস দার সঙ্গে। এই কথাটা আমি আশিস বিদ্যার্থীকে একবার বলেছিলাম, क्या करता है तू? सर एक्टिंग करता हूँ सर, और स्ट्रगल करता हूँ। उन्होंने আমাকে বলেছিলেন कभी ना जिंदगी में मत बोलना कि हम स्ट्रगल कर रहा है, कि स्ट्रगल सब कर रहा है, अमित जी से लेके तू तक,
অভিনেতাদের কোনো রিটায়ারমেন্ট নেই, অভিনেতারা মরার আগের দিন অবধি স্ট্রাগল করবে, যেদিনকে মারা যাবে সেদিনকে রিটায়ারমেন্ট। বলে আজ হচ্ছে না বলে আমি স্ট্রাগল করছি, কাজ তোর হয়ে যাবে বলে তুই স্ট্রাগল করবি না, নট দ্যাট, তোর হয়ে গেলেও তোকে স্ট্রাগল করতে হবে। এবং সেটা হয়তো অঞ্জনদা বুঝিয়েছিল, সেটা হয়তো আমরাও বুঝি, এবং সেই জন্য বলছি অঞ্জনদার সঙ্গে এই অভিজ্ঞতাটা আমার প্রচণ্ড ভালো। এবং উনি হয়তো অভিনেতা হিসেবে আমার কাছ থেকে বেস্ট আউটপুটটা চেয়েছিলেন বলেই হয়তো উনি আমাকে ওই রকমভাবে একটি রাগিয়ে গেছিলেন যে না, এই ছেলেটার মধ্যে, পরিচালক হিসেবে তো খুব ভালো যে ওই ছেলেটির মধ্যে আগুন আছে, ছেলেটি অর্গানিক প্রসেসে যে অর্গানিক বিষয়টা আমি বের করব। এবং ওই যে চুমু খাওয়া, ওই যে ভালোবাসা আমাকে অনেক বেশি না পরের দিকে কনফিডেন্ট করেছে আর কি। কোথাও গিয়ে মৃণালবাবুর ছায়া কিন্তু পুরোপুরিভাবে অঞ্জনদার মধ্যে পাওয়া যায় ডিরেক্টর হিসেবে। মানে যেভাবে একটা ফিল্ম মেকিংয়ের প্রসেস বা মৃণালবাবুর যে ভাবনা চিন্তা, যে প্লট অনুযায়ী, সময় অনুযায়ী ইম্প্রোভাইজেশন যেরকম পড়ে এসেছি, হ্যাঁ ঠিক মানে তোমার কাছ থেকে গল্প শুনতে শুনতে সময় এবং কালটাকে খুব ধরেন, সময় এবং কাল এই বিষয়টা উনি ধরেন আর কি, ওনারা দেখতে পেতেন। মানে ধরো মানে এখন আমি ডিসক্লোজ করবো না এই পডকাস্টে, আমাদেরও ইচ্ছা আছে, আমাদের টিমে প্রসূন গায়ন ইনিশিয়েটিভের একটা বড় ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে আমরা আজ থেকে, যদি পৃথিবী বেঁচে থাকে, আজ থেকে 20-25 বছর বাদে কি হতে পারে সেটা নিয়ে একটা কাজ করার আমরা চেষ্টা করছি আর কি। বিশাল একটা সাবজেক্ট। হ্যাঁ, যে আজ থেকে ছোট, আমার বুঝি কম, কিন্তু আমার তো ব্রেনে ডাল খেলেও যা ঢুকবে, মাংস খেলেও তাই ঢুকবে, ব্রেনের তো আর পুঁজি কম বেশি হয় না। এবার আমরা ওই প্রসেসে আছি। তো এই যে মৃণালবাবুরা কাল সিনেমা বানাতে পারতেন, এরা অনেক আগে দেখতে পারতেন। তপন সিনহা, মৃণাল সেন, ঋত্বিকবাবু তো আছেন, সত্যিবাবু আছেন, অজয় কর, দীনেন গুপ্ত, এই অঞ্জনদার সঙ্গে মজার অভিজ্ঞতা। এবং উনি আমাকে বলেছিলেন আমি রেকগনাইজ হব, এবং আমি সত্যিই রেকগনাইজ হয়েছিলাম বেস্ট অ্যাক্টর ইয়ের জন্য আর কি, 9 মাইলসের জন্য আর কি। তো মজার অভিজ্ঞতা। এরপর আমরা আস্তে আস্তে আড্ডা শেষের দিকে আসছি, এবার তোমার আপকামিং কাজ সম্পর্কে একটু শুনে নি। আপকামিং প্রসূন গায়ন ইনিশিয়েটিভের তরফ থেকে ম্যাঙ্গো লাভ আসছে, আমরা দেখছি, হ্যাঁ, এবং অপেক্ষাও করছি। প্রসূন গায়ন ইনিশিয়েটিভ এবং আরও বেশ কিছু 2-1টা কোম্পানি আমরা কোলাব করে হয়তো একটি সিনেমার দিকে এগোচ্ছি, ফিচার। কারণ আমরা এতদিন প্রসূন গায়ন ইনিশিয়েটিভ এবং আমার সঙ্গে যারা জড়িয়ে থাকে, ইলিউশন স্টুডিওস যারা জড়িয়ে থাকে, তো আমরা এতদিন মিউজিক ভিডিও করেছি, মিউজিক্যাল শর্ট ফিল্মস করেছি, এবং লার্জ শর্ট ফিল্ম করেছি, এবং করতে করতে আমাদের একটু সাহস বেড়েছে, এবং আমরা ঠিক করেছি আমরা যদি 40-50 মিনিটের লার্জ শর্ট ফিল্ম করতে পারি একটা বাজেটে এসে, তাহলে আমরা ডিউরেশনটা কেন বাড়াতে পারি না। কারণ এর আগে যারা দেখেছে তারা বলেছে তোরা এত ভালো কাজ করিস, একটা ডিউরেশন বাড়িয়ে দে না। তো এবার আমরা একটু সাহস পেয়েছি যে আমরা একটা ডিউরেশন বাড়িয়ে একটা ফিচারের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে প্রসূন গায়ন ইনিশিয়েটিভের তরফ থেকে। আর এছাড়া অভিনেতা হিসেবে এই মুহূর্তে আমি এই যে একটা টেলিভিশন সিরিজ আসছে কালার বাংলার তরফ থেকে, জিওতে যেটা আসবে বাংলা, আমরা সবাই বলছি 100 এপিসোড, 100 এপিসোডের একটা সিরিজ আসছে। তাতে আমি অভিমন্যু আছেন, পরিচালক অভিমন্যু মুখার্জি, একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি দীর্ঘদিন, প্রায় 90 দিন ধরে এইটা অভিনয়ের কাজ চলছে। রতন বলে একটি চরিত্র, ক্লাবের সেক্রেটারি, দুর্গাপুজো নিয়ে গল্প। আর একটি সত্যি দেওয়ার মতোই খবর, এখন অবধি কেউ জানে না, এই পডকাস্টে প্রথম সবাই জানতে পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার খুব পছন্দের পরিচালক, যার সঙ্গে প্রথম কাজ করতে গিয়ে আমার পারফরমেন্স তার ভালো লেগেছে, এবং তিনি আমাকে সুযোগ দিয়েছেন তার পরবর্তী হিন্দি সিনেমাতে। তো আমার বলতেও খুব ভালো লাগছে যে আমি একজন অভিনেতা হিসেবে আমি একটি হিন্দি সিনেমা করছি, যার পরিচালক শিলাদিত্য মৌলিক। চরক বলে একটি হিন্দি সিনেমা করছি, সেখানে দেব বলে একটি চরিত্র। সো আমি খুব এক্সাইটেড যে বলিউডের বেশ কিছু নাম করা অভিনেতারা এখানে আছেন, এবং তার সঙ্গে কলকাতার বেশ কিছু
ঢুন্ডকে নিকালো, এইরকম মারকাটারি অ্যাক্ট্রেসরা আছে, যে অ্যাক্ট্রেসদের কথা তুমি বলছিলে যে যাদেরকে এখানে কেউ একদমই তাই। দেয় না বা আন্ডাররেটেড করে রেখেছে, সেই সমস্ত অ্যাক্টরদের নিয়ে এবং বলিউডের বেশ কিছু অভিনেতা নিয়ে হিন্দি ছবিটি শিলাদিত্য মৌলিক করছে। শিলাদা এমনিও নতুন মানে অভিনেতাদের সঙ্গে হ্যাঁ, এবং শুধু প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর ডিজাইন করছে এবং মানে মূল্য দিচ্ছেন, সেটা হ্যাটস অফ টু শিলাদিত্য মৌলিক। এবং আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো শিলাদিত্য মৌলিকের কাছে যে আমাকে এইরকম একটি হিন্দি ফিচার ফিল্মসে এরকম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার জন্য। এছাড়া সম্রাট বলে একটি ছেলে আছে, বেশ কয়েকদিন আগে গোলাপ বলে আমি একটি মিউজিক ভিডিও করেছিলাম, ও গোলাপ গোলাপি বলে, সেই ছেলেটি কাটাগঞ্জ বেল্ট বা শিলা এরকম কিছু একটি নাম হবে, একটি অদ্ভুত সিনেমা আমরা করছে আর কি, শুনলে ভালো লাগবে। এখানে প্রত্যেকটা চরিত্র কেউ নর্মাল বাংলা ভাষায় কথা বলে না, এখানে প্রত্যেকটা চরিত্র কেউ যশোর, কেউ খুলনা, কেউ বরিশাল, স্থানীয় ভাষা। হ্যাঁ, স্থানীয় ভাষা, একটা অদ্ভুত মিষ্টি ভাষা। হ্যাঁ, ওদা তুই কনে গেছিলিস, তোর তো কখন ধরে আমি ডাকতেছি, এদিকে আয় দিনি বুদ্ধি এদিকে। তো এই পুরো একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটা অদ্ভুত মিক্স কালচার। তার মধ্যে যশোর আছে, ফরিদপুর আছে, কিন্তু পুরোটাই বাংলাদেশ ওরিয়েন্টেড, মানে যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আছেন তাদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজের ওপর সম্রাটের একটি ছবি করছি আপাতত। আর আমি ডেট দিতে পাচ্ছি না, কারণ আমাকে অনেকে বলেছে কাজ যখন থাকে না তখন কোনো কাজই থাকে না, আর যখন কাজ আসে এমনভাবে কাজ ঢোকে যে সত্যি আমি ডেট দিতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। টাচউড। এবং আমি চাই যে এরকম চলুক, আমার না, আমাদের মতো সমস্ত অভিনেতাদের এটাই চলুক, যে সবার ব্যস্ততা বাড়ুক, সবাই কাজ করুক, ভালো ভালো কাজ করুক। খুব ভালো লাগলো আজকের আড্ডা তোমার সঙ্গে, তাও অনেক কিছু ইনকমপ্লিট রয়ে গেল, অনেক কথা বলা হলো না। আমি মানে চেষ্টা করবো, তোমার যদি আবার ডেট পাই তাহলে আবার একদিন এরকম একটা আড্ডায় বসবো, যেগুলো বলা হলো না সেগুলো বলবো। টকবকের দর্শকদের কি বলবে, আমাদের নতুন এপিসোড শুরু হচ্ছে। টকবকের দর্শককে কি বলবো, টকবকের দর্শককে বলতে হবে এখানে আসলে খুব বকবক করতে হবে, 100% বকবক করতে হবে এবং প্রাণ খুলে বকবক করতে হবে, কারণ এখানে লুকোনোর কিছু নেই, মনে যা আছে সেটাই বলুন, কারণ খুব আনফিল্টার না বিষয়টা, একদমই আনফিল্টার। আমি খুব মজা করলাম এবং সবচেয়ে ভালো লাগছে একটা নতুন সেট আপ, একটা খুব পজিটিভ ভাইবস পাচ্ছি এখানে এসে। স্বরলিপিরা খুব চেষ্টা করছে এবং ক্যামেরার পেছনে যারা কাজ করছেন বা যারা আছেন পুরো টিমটার সঙ্গে খুবই চেষ্টা করছেন, এবং আমার রিকোয়েস্ট যে আপনারা টকবকের এই পডকাস্টটা দেখুন, খুব এনজয় করবেন, নতুন নতুন অতিথিরা আসবেন, মজার মজার গল্প হবে, এবং আপনাদের এবং ভালোবাসার ও আশীর্বাদ যেন ওদেরও চলার পথের পাথেও হয়। বাস এনজয় করবেন, মজা করবেন আর থাকবেন টকবকের সাথে। তোমার সাথে আড্ডা মেরে ভীষণ ভীষণ ভালো লাগলো। তবে টকবকের পক্ষ থেকে তোমার জন্য আছে ছোট্ট একটা গিফট, এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য। আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ও ভালো কিছুই হবে মনে হচ্ছে, বুঝলে। আমি শেষ করতে পারছি না, প্রসূনদা যেভাবে গল্প জুড়েছে বা যা যা বলছে, আমি আড্ডা শেষ করতে এই এপিসোডে পারবো কিনা জানি না, তবে আমি কথা দিচ্ছি প্রসূনদাকে নিয়ে আবার আমরা ফিরবো নতুন কোনো এপিসোডে, আবার নতুন নতুন বিষয় নিয়ে আড্ডা মারবো। আমাদের বকবক শুনতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে টকবকের ইউটিউব চ্যানেল, আর ফেসবুক ইনস্টাগ্রামের ফলো বাটনটা প্রেস করতে যদি ভুলে যান তাহলে কিন্তু চলবে না। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, পরের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড।